হ্যাঁ, এই যে সবচেয়ে ভালো বুদ্ধি বলে গেছে। ওকে, আজকে আমরা হ্যাঁ, যেগুলো ব্যাংক ব্যতীত অন্য যে কোনো জিনিসের, তাই না? ব্যাংক থাকা যাবে না, এরকম জার্নালিটি মার্ক। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের জেরোর বেসিক্যালি লাস্ট ক্লাস। আজকে আমরা যে যে টপিক গুলো নিয়ে আলোচনা করব, অল পারচেজ অর্ডার, বিল, ক্রেডিট নোট, রিপিটিং বিল, স্পেন্ড মানি, তারপরে হচ্ছে ফিক্সড অ্যাসেট কিভাবে রেজিস্টার করতে হয় জেরোতে, কিভাবে ডেপ্রিসিয়েশন করতে হয়, কিভাবে সেলিং এবং ডিসপোজাল করতে হয়, তারপরে হচ্ছে কনভার্সন ব্যালেন্স নিয়ে কথা বলবো, কিভাবে একটা প্রতিষ্ঠানের এক্সপেন্স ক্লেম করতে হয়, তারপরে হচ্ছে রিকনসিলিয়েশন, ব্যাংক ক্রেডিট কার্ড বলেন, পেপাল বলেন, এগুলো রিকনসিলিয়েশন দেখবো। পাশাপাশি হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন দেখবো। দেন লাস্ট এন্ড ফাইনাল টপিক হচ্ছে কিভাবে হাফডগের সাথে কানেক্ট করতে হয়। আমরা ডেক্সটের সাথে কুইক বুকটা কানেক্ট করে দেখে আসছিলাম, আমরা এখানে দেখবো যে হাফডগের সাথে কিভাবে জেরো কানেক্ট করতে হয়। ওকে, তাহলে প্রথম অপশনটাতে আমরা চলে আসি, পারচেজ অর্ডার বা এই সংক্রান্ত জিনিসগুলা। ওকে, এটা পাবেন হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট নাম্বার 3। আপনাদের তো ফোল্ডার গুলো আগে শেয়ার করে দিয়েছি না? অনেক সময় দেখবেন যে জিনিসগুলা ওলট পালট ভাবে আসতেছে, তখন এই যে দেখবেন এই যে নিউ পোস্টে, এই যে আপনাদের গ্রুপের এখানে একটা ছোট্ট করে ফিল্টারের মতো অপশন আছে, এই যে রিসেন্ট অ্যাক্টিভিটি, মোস্ট রিলেভেন্ট, নিউ পোস্ট, এগুলো দিয়ে ঠিক করে নেবেন আপনারা। আচ্ছা, ওকে, এটা পাবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তে। আপনাদের যে সাপ্লাই রিলেটেড যে ফাইল, পারচেজ অর্ডার, তারপরে বিল, বিল করতে দিছি রিপিটিং বিল, তারপরে হচ্ছে স্পেন্ড মানি। ঠিক আছে, এভাবে। আচ্ছা, যাক, আমরা যে চলে যাব বিজনেসের আন্ডারে কি, পারচেজ ওভারভিউতে, তাই না? এর আগের দিন তো আমরা সেলস ওভারভিউ নিয়ে আলোচনা করছি, আজকে আমরা করবো হচ্ছে পারচেজ ওভারভিউ। এখানে একটা সংক্ষেপে ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখবেন সবাই। ওকে, এই সেম ভাবে পারচেজ ওভারভিউ প্যানেল, প্লাস নিউ এর পাশে ড্রপ ডাউনে আমাদেরকে তারা 4টা অপশন দিচ্ছে, একটা একটা হচ্ছে বিল, একটা রিপিটিং বিল, একটা ক্রেডিট নোট, একটা কি পারচেজ অর্ডার। আচ্ছা, এখন আমরা কি কাজ করতেছি, কোনো প্রোডাক্ট পারচেজ যখন করতে যাব, আমার সাপ্লায়ারকে যদি আমি আগে থেকে কোনো অর্ডার পাঠাই, সেটাকে কি বলা হয়, পারচেজ অর্ডার। আচ্ছা, পারচেজ অর্ডার থেকে বিল হয় কখন? বিল হয় যখন আমি ওই সাপ্লায়ারের কাছ থেকে ওই প্রোডাক্ট গুলোকে পারচেজ করছি, সেটা কি অন ক্রেডিট, অন ক্রেডিট, তাই না? অন ক্রেডিট। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রেডিট নোট কখন হয়? ক্রেডিট নোট হয় যখন বিলের আইটেমটা আফটার পেমেন্ট হোক অথবা বিফোর পেমেন্টে যদি রিটার্নের প্রশ্ন আসে, তখন সেটা হবে কি ক্রেডিট নোট। আর রিপিটিং বিলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা বিল টেমপ্লেট, যেটা আমরা ইন ফিউচারে সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট গুলাকে পারচেস করব, তাকে আগে থেকে আমরা একটা টেমপ্লেটে ইয়া করে রাখি, সেভ করে রাখি, যাতে ওই সময় সেটা ড্রাফট আকারে হবে। পরবর্তী ড্রাফট গুলাকে আমরা অ্যাকসেপ্ট করে করে আমাদের বাকি কাজগুলা সম্পাদন করব। আচ্ছা, তাহলে এগুলো সবগুলাই কি আমাদের অন ক্রেডিট রিলেটেড, তাই না? তাহলে অন ক্যাশ যদি পারচেস করি, তাহলে এটা কোথায় যাবে বলেন তো, কি দিয়ে দিব? অন ক্যাশে যদি পারচেস করি, তার মাথায় গেছে, প্লাসের আন্ডারে হইতেছে স্পেন্ড মানি, মানে আমি নগদ টাকায় কোনো কিছু পারচেস করতেছি, তাহলে তো আমাকে সেটা কি দিতে হবে, স্পেন্ড মানি। যখন আমরা সেল করছিলাম, যখন নগদ টাকায় সেল করছিলাম, তখন কি দিয়ে দিতে হয়েছে, রিসিভ মানি ব্যবহার করে। এখন যেহেতু নগদ টাকায় আমি যদি সেল করি কোনো প্রোডাক্ট, সরি, নগদ টাকায় কোনো জিনিস যদি আমি পারচেস করি, তখন সেটা আমি ব্যবহার করব কি, স্পেন্ড মানি ব্যবহার করব। তা আসেন আমরা প্লাস নিউর পাশ থেকে আমরা পারচেজ অর্ডারে চলে যাই। ওকে, পারচেজ অর্ডারে যাব। উইলিয়াম, সরি, উইলিয়াম হ্যারিস, তার নামে একটা পারচেজ অর্ডার করব, মার্চ 2023, 15 তারিখ। ডিউ ডেট হবে 30 দিন। পারচেজ অর্ডার নাম্বার, আইটেম নিব, আপনারা কিন্তু ফাইল দেখে করবেন সবাই। কোয়ান্টিটি নিব হচ্ছে 8টা। ডিসকাউন্ট, আসেন ডিসকাউন্ট এবার একটু দেখাই, 10% ডিসকাউন্ট। দেখেন, দেখছেন কমে গেছে না? আমি যদি ডিসকাউন্টটা তুলে দিই, তাহলে কত পার্সেন্ট হয় একটু দেখেন তো। 1440, 180 ইন্টু 8 টাকা করে, তাই না? 1440, যদি আমি 10% ডিসকাউন্ট ধরি এই প্রোডাক্টের উপরে, তাহলে কত, 1296 টাকা। আচ্ছা, এই যে 144 টাকা কি ডিসকাউন্ট হয়েছে। তারপর আরেকটা প্রোডাক্ট নিব, 1007, এটা নিব হচ্ছে 5টা, এটার উপরে 5% ডিসকাউন্ট।
ওকে, আর ট্যাক্সের 20% এক্সপেন্সে ধরলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার পারচেজ অর্ডার উইলিয়াম হ্যারিসের নামে। যদি ডেলিভারি সংক্রান্ত কোনো ইনস্ট্রাকশন থাকে এখানে লিখতে পারবেন, টেলিফোন নাম্বার আর এই সংক্রান্ত জিনিসগুলো। আমরা এটাকে সেভ করব। সেভ করলে আমার পারচেজ অর্ডার প্যানেলের ওভারভিউটা আমার সামনে তারা দিয়ে দিবে। প্রথমে অপশনটা কি অল, মানে সকল পারচেজ অর্ডারগুলো এখানে আমরা দেখব। তারপর এটা কি আছে, ড্রাফট আকারে আছে। তাহলে এটাকে যখন সিলেক্ট করে যখন আমি সাবমিট ফর অ্যাপ্রুভালে যাব, তখন সেটা কোথায় চলে যাবে, অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল। অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল থেকে যখন আমি এটাকে সিলেক্ট করে অ্যাপ্রুভ করে দিব, তখন সেটা চলে যাবে কোথায়, অ্যাপ্রুভড অপশনে। এখন অ্যাপ্রুভ অপশনে তো চলে আসে। এখন আহ, এইটাকে যে সিলেক্ট করলে কি বিল্ড অপশন আসবে, তাই না? দেখি তো কি হয়। সেটা সরাসরি কোথায় চলে গেছে, বিল হয়ে গেছে, তাই না? আমি তো চাচ্ছি না যে মানে সেই জিনিসটা সরাসরি বিল হওয়ার জন্য, তাই না? আমি চাচ্ছি কি জিনিসটাকে কিছু কি এডিট করার প্রয়োজন পড়তে পারে, তাই তো? কারণ যেই তারিখে পারচেজ অর্ডার হয়েছে তার দু একদিন পরেই তো বিল আকারে হইতে পারতো, তাই না? এখন আমরা তাহলে কি করব, পারচেজ অর্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে এইখানে একটা অপশন আছে মার্ক অ্যাজ বিল্ড। মার্ক অ্যাজ বিল দিলেই কপি পারচেজ অর্ডার টু ড্রাফট বিল, এটা বিলটাকে বিলে কনভার্ট হয়ে যাবে। তখন গিয়ে আমরা কি ম্যানুয়ালি জিনিসটাকে এডিট করতে পারবো। যদি আমরা ওইখান থেকে সরাসরি আমরা বিল্ড অপশনে দিতাম, তাহলে সেটা কি হয়ে যেত, সরাসরি বিলে চলে যেত। আমি কোনো ডেট চেঞ্জ করতে পারতাম না, কোনো প্রোডাক্টের আইটেম বা কোয়ান্টিটি প্রাইস কোনো কিছুই আমি চেঞ্জ করতে পারতাম না। ঠিক আছে, তাহলে আমার পারচেজ অর্ডারটাকে ওপেন করতে হবে, দেন মার্ক অ্যাজ বিল করতে হবে। আচ্ছা, কয় তারিখে ছিল? এই অ্যাডের নাম কয় তারিখে ছিল এটা? সমস্যা কি, ডুপ্লিকেট করে নিতে হবে। 15 মার্চ 2023, ধরলাম 20 তারিখে, ঠিক আছে। ডিউ ডেটটা আচ্ছা, তাহলে ডেটটা চেঞ্জ করলাম। কোয়ান্টিটি ধরলাম হচ্ছে 5টা কোয়ান্টিটি নিব তার কাছ থেকে, আর এটা নিব হচ্ছে 2টা, তাই না? আমরা যেটাই তাকে অর্ডার হিসেবে দিছি সম্পূর্ণ তো নাও নিতে পারি, কিছু তো কি কমও হইতে পারে বা বেশিও হইতে পারে। ওকে, তাহলে আমরা এটাকে করবো হচ্ছে সেভ। সেভড অপশনে যাওয়ার পরে সেগুলো সম্পূর্ণ চলে আসবে বিলের, আমার প্যানেলটা ওপেন হয়ে যাবে। বিলে এখানে অল, ড্রাফট, অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভাল, অ্যাওয়ার্টিং পেমেন্ট, পেইড, রিপিটিং সবগুলাই আছে। তারপরে এ পাশে হচ্ছে সেট আপ ডাইরেক্ট বিল পেমেন্ট, মানে আপনি সরাসরি বিল পেমেন্টের জন্য সেট আপ করে রাখতে পারেন। অটোমেট বিল এন্ট্রি, তারপরে নিউ বিল করতে চাইলে এখানে দিতে পারেন, পাশে ড্রপ ডাউন থেকে নিউ বিল, রিপিটিং বিল, আপলোড বিল, তারপর ইম্পোর্ট ফ্রম সিএসবি, নিউ ক্রেডিট নোট সবগুলো এখান থেকে করা যাবে। তাহলে আমরা ড্রাফট অপশনে যাব। ড্রাফট অপশনে যাওয়ার পরে সেটাকে সাবমিট ফর অ্যাপ্রুভালের জন্য পাঠাবো। সেই ব্যক্তি আহ, গিয়ে কোথায় থাকবে, অ্যাওয়ার্টিং অ্যাপ্রুভালে। তারপরে সম্পূর্ণ জিনিস দেখার পরে সেটাকে কোথায় চলে যাবে, অ্যাপ্রুভ চলে যাওয়া মাত্রই সেটা থাকবে হচ্ছে অ্যাওয়ার্টিং পেমেন্ট। এবার আসেন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে এই যে এটা হচ্ছে আমার বিল, বিলের নিচে আমাকে অ্যামাউন্ট পেড এর জন্য তারা বলতেছে। ঠিক আছে, এটা উইলিয়াম হ্যারিস 20 মার্চ 2023, ডিউ ডেট, তার রেফারেন্স নাম্বার, সম্পূর্ণ জিনিস দেওয়া আছে। এখন আপনি ডেট কবে পেমেন্ট করতেছেন, 30 তারিখে। কোথা থেকে পেড করতেছেন, আরবিএস ব্যাংক থেকে পে করতেছেন। রেফারেন্স নাম্বার হিসেবে দিতে পারেন, এটা বেটার হয়। অ্যাড পেমেন্ট, তাহলে এখন কোথায় সেটা চলে যাবে, পেইড অপশনে, তাই না? এই যে পেইড অপশনে চলে আসছে। তাহলে আমরা কি দেখলাম, একটা পারচেজ অর্ডার ক্রিয়েট করা দেখলাম, পারচেজ অর্ডারের প্রত্যেকটা প্যানেল দেখলাম। প্যানেল দেখার পরে পারচেজ অর্ডার থেকে সেটা কিভাবে বিলে কনভার্ট হয়, বিলে কনভার্ট হয়ে সেখান থেকে কিভাবে পেমেন্ট করতে হয় এই প্রসেসটা দেখলাম।
এবার আবার আমরা ব্যাকে চলে যাব পারচেজ ওভারভিউতে। ওকে, পারচেজ ওভারভিউতে যাওয়ার পরে এখন আবার আমরা কি করব, একটা বিল করব। আসেন, ম্যাক্সওয়েলের নামে। ম্যাক্সওয়েলের নামে করব এটা। 15টা আইটেম। আচ্ছা, ডিউ ডেট জুলাই 2023, 14 তারিখ। ওকে, তাহলে এটাকে আমরা ডিরেক্ট এখন আর কোনো কিছু করব না, ডিরেক্ট অ্যাপ্রুভ করে দেব। ওকে, অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এটা ব্যক্তিকে, সাপ্লায়ারটা কে? ম্যাক্সওয়েল না? ম্যাক্সওয়েলের কাছ থেকে আমি এই 15টা প্রোডাক্ট নিব। ব্যাটারি অফ ডেল ল্যাটিটিউড এত, ঠিক আছে। কত জিবিপি? 405 জিবি। এখন 15 জুন, 30 জুনে আমি 2টা প্রোডাক্ট তাকে ফেরত দিয়ে দিব। কি দিব? 2টা প্রোডাক্ট তাকে ফেরত দিব। এখন এই বিলের ভিতরে, বিল অপশনের পাশে যে ড্রপ ডাউন আছে, সেইখানে দেখেন অ্যাড ক্রেডিট নোট আছে। অ্যাড ক্রেডিট নোটে আমরা চলে যাব। এই যে অটোমেটিক্যালি জিনিসগুলো নিয়ে নিছে। কয় তারিখ ছিল? 15 জুন 2023। কয়টা প্রোডাক্ট ফেরত দিবে? 2টা প্রোডাক্ট, তাই না? 2টা প্রোডাক্ট ফেরত দিল, সম্পূর্ণ ঠিক আছে। এইবার এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিলে ঠিক একইভাবেই ওই ড্রাফট আকারে থাকবে। পরে সিলেক্ট করে সাবমিট ফর অ্যাপ্রুভালে দিলে সেটা চলে যাবে হচ্ছে অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভালে। না, আচ্ছা, কি মনে হচ্ছে মিসিং আছে, ও ডিউ ডেট মিসিং আছে। একটা ঝামেলা, ডিউ ডেট। ডিটেল নাই। ও টোটালটা ম্যাচ করে নাই। এই যে এটা, এখানে যে টোটাল অ্যামাউন্টটা না, উপরে টোটাল অ্যামাউন্টের সাথে ম্যাচ নাই, এই জন্য তারা আমাকে করতে দিচ্ছে না। এখন নিবে। ওকে, এবার এটাকে অ্যাপ্রুভ করে দিই। আচ্ছা, তাহলে এখন অ্যাওয়ার্ডিং পেমেন্টের মধ্যে 2জন ব্যক্তি বসে আছে। আসেন, এবার ওই বিলটাকে ওপেন করি। বিলটাকে ওপেন করার, এটা না তো, আচ্ছা, হ্যাঁ, নিচেটা না, হ্যাঁ, নিচেরটা। ওকে, আচ্ছা, এইখানে দেখেন আপনাকে সুন্দর করে তারা বলতেছে ম্যাক্সওয়েল হ্যাজ 64.80 আউটস্ট্যান্ডিং ক্রেডিট। এখন এখানে 2টা কাজ হইতে পারে। হয় সে এই টাকা আপনাকে ক্যাশ রিফান্ড আকারে দিতে পারে, তাই না? যেহেতু আপনি প্রোডাক্ট তাকে ফেরত দিছেন, ক্যাশ রিফান্ড আকারে দিতে পারে। অথবা আপনি এই যে তার বিল আছে, এক্সিস্টিং যে বিলটা আছে, সেই বিলের সাথে আপনি সেটা কি করতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমি এই বিলের সাথে অ্যাডজাস্ট করতে আছি, তাহলে ক্রেডিট দিস বিল। কত টাকা ক্রেডিট করব? যা ছিল তাই। আমার তো মনে হচ্ছে আমি তাড়াতাড়ি শুরু করে ফেলছি, ক্লাস তো 5টায়। অ্যালোকেট ক্রেডিট, এই দেখেন টোটাল 486.0। এখান থেকে ক্রেডিট নোট হয়েছে 64.80। তাহলে হয়ে টোটাল কত? 421.20। এই যে এটাই আপনার 421.20 আকারে এখানে নিচেই শো করতেছে। তাহলে এবার আসেন পেমেন্ট করবেন। জুলাইয়ের 1 তারিখে পেমেন্ট করবেন আরবিএস ব্যাংকের মাধ্যমে। রেফারেন্স দিতে পারেন, সমস্যা নাই, না দিলে প্রবলেম নাই, অ্যাড পেমেন্টে চলে যান। তাহলে কি আমার আর ক্রেডিট নোটটা থাকবে? হুম, আমরা কি করলাম, বিল করলাম, বিলের এগেনিস্টে একটা কি করলাম, ক্রেডিট নোট করলাম। তারপরে সেই ক্রেডিট নোটটাকে আমরা রিফান্ড না নিয়ে, ক্রেডিট নোটটাকে রিফান্ড না নিয়ে
তার সাথে প্রোডাক্টের কি করলাম, প্রোডাক্টের যে বিলটা ছিল সেই বিলে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? তাহলে এই এই জিনিসটা তারপরে আমি কি করছি, পেমেন্ট করে ফেলছি। তাহলে এতে করে আমার অ্যাকাউন্টিং এর প্রসেসটা সম্পূর্ণ কমপ্লিট। এখন এই সবগুলো জিনিস আপনারা কোথায় পাবেন? পেইড অপশনে গেলেই আপনারা এই জিনিসগুলো খুঁজে পাবেন। এই যে দেখেন পারচেজ অর্ডার, তারপর একটা বিল করছেন, তারপরে এই যে ক্রেডিট নোট ছিল, দেখেন ক্রেডিট নোটটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এখন এমনও হইতে পারে, যেটা আপনাদের কুইক বুকসে আমি দেখাইছিলাম, মানে আর কি আফটার পেমেন্ট ক্রেডিট নোট, তাই না? আফটার পেমেন্ট ক্রেডিট নোট থাকলে কি থাকবে, সে এইভাবেই অবশিষ্ট আকারে থাকবে। তার পরবর্তীতে ওই সাপ্লায়ারের সাথে যখন কোনো বিল হবে অন ক্রেডিটে, তখন সেই বিলটার সাথে হয় অ্যাডজাস্ট হবে, না হলে কি রিফান্ড আকারে আসবে। এই দুইটা যে কোনো একটা, অ্যাজ পার বিফোর। ওকে, এবার আসেন হচ্ছে রিপিটিং বিল। সেম ভাবেই রিপিটিং ইনভয়েস আপনাদেরকে দেখাইছিলাম না গতদিন, মনে নাই? এই যে রিকারিং ইনভয়েস, সরি, যে রিকারিং ইনভয়েস ছিল যে ওটার মতোই, একেবারে সিমিলার প্যাটার্ন। আপনার কয় দিনের ট্রানজেকশনটা রিপিট হবে, কতবার একটা করে রিপিট হবে, হয় উইকলি দিতে হবে অথবা মান্থলি দিতে হবে। বিল ডেট কবে থেকে স্টার্ট হবে, বিল ডেট স্টার্ট হবে ধরলাম আজকে থেকে স্টার্ট হোক, 30 দিন পর্যন্ত ডিউ ডেট, ঠিক আছে? আচ্ছা, এন্ড ডেট কোথায় গিয়ে শেষ হবে, ধরলাম ডিসেম্বর 2025 এর 31-এর মধ্যে গিয়ে কি শেষ হবে। তারপর এটাকে কি করতে হবে, সেভ এজ ড্রাফট আকারে সেভ করতে হবে 1003, 1011, এটা হচ্ছে 8টা, এটা হচ্ছে 10টা, ইউনিট প্রাইস হচ্ছে 200 করে। আচ্ছা, 630, আচ্ছা এটা তো সার্ভিস, তাহলে এটা না দেওয়া হবে। ওকে, বিল কার নামে হবে, ম্যাক্সওয়েল। আচ্ছা, আরেকটা দিই, ওয়ার্নার। ওয়ার্নার না আসছিল, হ্যাঁ, বাংলাদেশে, ওই না রাশিয়ার হয়ে খেলার জন্য আসছিল, আসে নাই একবার? আচ্ছা, সবকিছু দিয়ে সেভ করে দেবে, ওটা এক্স রে একটা। কোথাও যেন নিউজে দেখছিলাম সে রাশিয়ার হয়ে খেলবে আর কি সেমিফাইনাল। এই যে রিপিটিং এর মধ্যে দেখেন, ওয়ার্নারের প্রতি রিপিট হবে হচ্ছে 1 মাস ধরে, নেক্সট বিল ডেট, তারপরে হচ্ছে এন্ড ডেট, তারপরে বিলটা কি ড্রাফট আকারে সেভ হয়েছে, তারপর ডিউ ডেট। এইভাবে করে প্রত্যেকটা আপনার কি হবে, এই যে দেখেন আজকে ডেটে কি, আমি আজকে থেকে শুরু করছি না বিলটা, দেখেন ড্রাফট আকারে কিন্তু অলরেডি হয়ে আছে। যদি আমি 2 দিন পরে শুরু করতাম, ধরেন 2 দিন পরে যদি আমি শুরু করি, এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, ধরেন 10 তারিখ থেকে স্টার্ট হবে, তাহলে কি 10 তারিখে গিয়ে একটা ড্রাফট আকারে বিল তৈরি হইতো, তারপরে সেই বিলটাকে আমরা দেখতাম, তাই তো? সেই বিলটাকে দেখার পরে তারপরে সেটাকে অ্যাওয়ার্ডিং অ্যাপ্রুভালের জন্য পাঠাইতাম, অ্যাওয়ার্ডিং পেমেন্টে দিতাম, দেন পেইড এর অপশনে থাকতো, ঠিক আছে? এইভাবে করে রিপিটিং ইনভয়েস এর কাজগুলো আমাকে করতে হয়। আর যদি ক্যাশ টাকায় আমরা কোনো কিছু পারচেস করি, তাহলে সেটা করব হচ্ছে প্লাস নিউ এর আন্ডারে স্পেন্ড মানি ব্যবহার করে। আর যদি ক্যাশ টাকায় কোনো জিনিস যদি আমরা সেল করে থাকি, সেটা আমরা করব হচ্ছে রিসিভ মানির মাধ্যমে। ধরলাম মঞ্জু ব্যাংকের মাধ্যমে আমি কোন একটা প্রোডাক্ট পারচেস করব। ব্যাংক অপশন ছাড়া আমি ক্যাশ অপশন তো নাই। না না না, নাই তো, ওইখানে তো প্যানেলই নাই আমার। আচ্ছা, ক্যাশ ওই করে দেবেন ক্যাশ। ক্যাশের নাম দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দেবে সমস্যা। ক্যাশের নাম দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে।
ওখানে তো ব্যাংক ছাড়া আসবে না। ব্যাংকে আসবে না। ব্যাংক ছাড়া আসবে না। তাহলে এখানে একটা ব্যাংকের নাম দিবা ক্যাশ, ব্যাংকের নাম দিবা ক্যাশ। বাকি সব ব্যাংকের অ্যাড্রেস থাকবে। আচ্ছা, ক্যাশ না আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো না। ব্যাংকের নামে ক্যাশ। save। তাহলে রবার্টের নামে আমরা কি করলাম, রবার্টের কাছ থেকে 90 জিবিপির একটা কি করা হয়েছে, প্রোডাক্ট পারচেস করছি আমি, ঠিক আছে। আপনি চাইলে এই যে এখান থেকে ট্রানজেকশন দেখতে পারেন অথবা এর ভিতরে গিয়েও দেখতে পারেন। তাহলে এটা গেল হচ্ছে আমাদের, আপনাদের যে ফাইল আছে দয়া করিয়া ফাইলটা সম্পূর্ণ কমপ্লিট করবেন। আর যারা এখনো কাজে হাত দেন নাই তাদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা রইল, ঠিক আছে। তারা দীর্ঘায়ু হোক, সে দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, তারপরে আসেন ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করবো, একেবারে এই 4টা টপিক একবারে বুঝাবো, 4টা টপিক একসাথে বুঝাবো। কনভার্সন ব্যালেন্সটা কি বলেন তো? হুম, কনভার্সন ব্যালেন্স, এইখানে নাম হচ্ছে কনভার্সন ব্যালেন্স, হচ্ছে ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য ব্যবহার হয়। এই যে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে আমরা যখন ব্যাংকের, এই যে দেখেন কনভার্সন ব্যালেন্স, আপডেট অ্যাকাউন্ট ব্যালেন্স ফ্রম প্রিভিয়াস অ্যাকাউন্টিং সিস্টেম। মানে আপনার ধরেন কোনো ক্লায়েন্ট বললো সে কুইক বুকস ব্যবহার করত, সে এখন জেরোতে আসতে চাইছে, সে কি করবে, আপনাকে তার ব্যালেন্স শিটটা আপনার হাতে ধরায় দিবে, বলবে যে আমার ব্যালেন্স শিটটা এটা ছিল, এটা এখন আপনি জেরোতে ইম্পোর্ট করে আমার বাকি অ্যাকাউন্টিং প্রসেসটা সামনের দিকে অগ্রগামী করবেন। এখন আপনাকে তো এগুলো কি ওপেনিং ব্যালেন্স না? ওপেনিং ব্যালেন্স তো আমরা যখন কুইক বুকসে দিয়ে আসছিলাম তখন চার্ট অফ অ্যাকাউন্টের সময় আমরা দিতে পারতাম, বাট এখানে তো চার্ট অফ অ্যাকাউন্টস এর সময় তো আমরা দিতে পারতেছি না, তাই না? এখন আমি টেকনিক একটা শিখেছিলাম যে শুধু ব্যাংকেরটা আমরা কি করব, রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করে করব। মানে ক্রেডিট কার্ডটা শুধু স্পেন্ড মানি, আর ক্রেডিট কার্ড ব্যতীত অন্য ব্যাংকে যাবতীয় যে অ্যাকাউন্ট থাকবে সেগুলো ব্যালেন্স আমরা দেবো রিসিভ মানি ব্যবহার করে। আচ্ছা, এখন এই ছাড়া যে বাকি যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে অন্য সংক্রান্ত, আপনার ইনকাম, এক্সপেন্স, ড্রয়িংস, এই বাকি যত ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে সেই প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টস এর ওপেনিং ব্যালেন্সটা আপনাকে দিতে হবে কনভার্সন ব্যালেন্স ব্যবহার করে। সেটা কোথায় পাবেন? অ্যাকাউন্টিং এর আন্ডারে কনভার্সন ব্যালেন্স। আর যখনই কনভার্সন ব্যালেন্সটা সেট করে দিবেন তখন প্রিভিয়াসলি আপনার মানে অ্যাকাউন্টিং প্রসেস কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে। আপনার যদি প্রিভিয়াসলি কোনো কাজ থাকে দেখবেন যে আগের, ধরেন 23 সালে আমি দিলাম হচ্ছে 2025 সালে জানুয়ারি 1 তারিখ, তার মানে কি আমি সফটওয়্যারকে বুঝিয়ে দিলাম যে 2025 সালে জানুয়ারি 1 তারিখ থেকে আমার অ্যাকাউন্টিং প্রসেসটা স্টার্ট হচ্ছে, তাহলে 24 সালে আমি আর কোনো ডাটা খুঁজে পাবো না, মানে কোনো স্টেটমেন্ট আমি খুঁজে পাবো না এটা। তাহলে আমরা কনভার্সন ব্যালেন্স চলে আসলাম, শো অল অ্যাকাউন্টস, একটু যাবো, এই যে সকল অ্যাকাউন্ট, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রায়াল ব্যালেন্সের মতো, ঠিক আছে। এগুলো দিতে হবে। এখন আসেন এটা কেন দেখাচ্ছি, আপনার 3 নাম্বার ফোল্ডারের মধ্যে ফিক্সড অ্যাসেটের জিনিসটা আছে। দেখেন আমি ইচ্ছাকৃতভাবে 3টা ডেট দিছি, একটা 21 সাল, একটা 15 সাল, একটা কি 20 সাল, তাই না? এখন আপনার যে ক্লায়েন্ট তার অ্যাসেট গুলা হইতে পারে কোনোটা মানে আর কি 15 সালের, কোনোটা 20 সাল, কোনোটা 21 সাল, তাহলে এখন আপনার কনভার্সন ডেটটা কবে হওয়া উচিত, মানে ওপেনিং ডেটটা কবে হওয়া উচিত? সব থেকে প্রিভিয়াস বা সব থেকে ব্যাকে যে জিনিসটা, তাহলে 15 সাল হওয়া উচিত, তাই না? 15 সালের কি আবার এপ্রিল। তাহলে আসেন আমি একটু কনভার্সন ডেট সেট করব, এই যে এখানে বলে দিচ্ছে এন্টার দ্য ডেট that you began processing all your transaction in zero. It easiest when you set your conversion date to be start of the VAT period. আচ্ছা, মান্থ আপনাকে সেট করে দিতে বলছে, ইয়ার আপনাকে সেট করে দিতে বলছে, তাই তো? আচ্ছা, আমরা যেহেতু ফিক্সড অ্যাসেট নিয়ে কাজ করব, দেখেন ফিক্সড অ্যাসেটের ফিচারটা কোথায় আছে, অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে আছে, তাই না? অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে আছে, কোথায়, এই যে ফিক্সড অ্যাসেট। দেখেন কত ইজিতে আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে পারবেন, কল্পনার বাইরে। এই যেখানে ভিডিও দেওয়া আছে 3 মিনিটের, ভিডিওটা দেখবেন সবাই। এই যে দেখেন, যে ভাই বলছেন যে যার এখনো ঝামেলা মানে আর কি ভ্যাটের আগের প্রসেসে আছে, এই যে দেখছেন এখানে কি বলছে, ওয়েলকাম টু নিউ ফিক্সড অ্যাসেট, 10ই ফেব্রুয়ারি 9 AM নিউজিল্যান্ড টাইম সেটা কি চেঞ্জ হয়ে যাবে, মানে আগে যে ভার্সনটা ছিল এর ভিতরে ভার্সনগুলো চেঞ্জ হচ্ছে,
0-তে। এখন আসেন, আমাকে তো তাহলে ফিক্সড অ্যাসেটের স্টার্ট ডেট একটা সেট করে দিতে হবে। দেখেন, আমি যখন স্টার্ট ডেট দিতে যাচ্ছি তখন আমাকে কি তারা দিচ্ছে 15 সাল? দিচ্ছে না। কেন? কারণ কি আমার ওই যে ওইখানে এই কনভার্সন ডেটটা ঠিক করা নাই, তাই তো? তাহলে আসেন আমরা কনভার্সন ডেটটা দিয়ে নিব এপ্রিল, আচ্ছা 14 দিলাম, একটু ব্যাকে দিলাম, সমস্যা নাই। ওকে, এবার এসে এখানে আবার একটু রিলোড দেব। দেখেন তো নিচ্ছে কিরে ভাই, এই যে 15 নিছে না? তাহলে আমাদের এখানে কি 15 হবে কি আমাদের স্টার্টিং ডেট। কারণ কি আমি প্রোডাক্টটা পারচেস, মানে আমার অ্যাসেটটা কবে, 4/1/2015, এপ্রিলের 1 তারিখ। আচ্ছা, এই জন্য এপ্রিলের 1 তারিখ দিয়ে আমরা সেভ করে দেব। তাহলে আমার কনভার্সন ডেটটা সেট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এটা হচ্ছে আমার কিসের প্যানেল? আমার অ্যাসেটের প্যানেল, ফিক্সড অ্যাসেটের প্যানেল। এখানে ড্রাফট, এখানে রেজিস্টার্ড, এখানে সোল্ড, ডিসপোজড, সবকিছু এখানে আপনার চোখের সামনে দেওয়া আছে। আচ্ছা, এবার আসেন আমি নিউ অ্যাসেটে চলে যাব। নিউ অ্যাসেট, নিউ অ্যাসেটে যখন আমরা যাব, আমরা অ্যাসেট হচ্ছে যখন আপনার ক্লায়েন্টের 10টা 12টা অ্যাসেট থাকবে, সবগুলো অ্যাসেট আগে অ্যাড করে নেবেন। একটা একটা করে ডেপ্রিসিয়েশন করা যাবে না, সবগুলা অ্যাসেট অ্যাড করে নেবেন। আসেন আমরা যদি অ্যাসেটটাকে অ্যাড করি। আচ্ছা, তা অ্যাসেট অ্যাড করার আগে একটু কথা বলে আসি, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে। অ্যাসেট অ্যাড করার আগে একটু চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে কথা বলে আসি। চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাসেটের জন্য তাহলে আমাদের যেহেতু রেজিস্টার করতে হবে, তাহলে ওই ইয়ার নামে কি আমাদের একটা অ্যাসেট থাকতে হবে, তাই না? সর্বপ্রথম শর্ত কি, ওই নামে কি আমাদের একটা অ্যাসেট থাকতে হবে। চার্ট অফ অ্যাকাউন্টের একটা অ্যাসেট থাকতে হবে, তারপরে ডেপ্রিসিয়েশনের জন্য একটা থাকতে হবে, তারপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য একটা থাকতে হবে। আর যেহেতু আমরা ডিসপোজ করব, তাহলে আমাদের কি লস অর গেইন অন ফিক্সড অ্যাসেট নামে এই 4টা চার্ট অফ অ্যাকাউন্ট আমার কি হাতে অ্যাভেলেবেল থাকতে হবে। তাহলে আমরা একটু অ্যাসেটে চেক করে আসি কত দেওয়া যায়। 450, 700, আচ্ছা 772 দিই, 772। ওকে, ফিক্সড অ্যাসেট 772, ট্র্যাক, নো ভ্যাট দিয়ে সেভ করলাম, 772, তাই তো? এবার আসেন এটার কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা অ্যাড করব। 700, এটা কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বলেন তো কিসের আন্ডারে যাবে? কিসের আন্ডারে যাবে? হ্যাঁ, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এতগুলো প্রফেশনাল মানুষ, হ্যাঁ, নেগেটিভ আছে, নেগেটিভ অ্যাসেট বলে তো কিছু নাই এখানে। এখানে তো কিছু নাই, এখানে কোনটা দেখি? এখানে হবে ফিক্সড অ্যাসেট, জি, 773 ফিক্সড অ্যাসেট হিসেবে সে অটোমেটিক্যালি মাইনাস দিয়ে ক্যালকুলেশন করে নেবে। দেখেন তারাও কিন্তু আগে আপনার উপরে খেয়াল করলে বুঝতেন, এই যে ইনট্যানজিবল নিচে কি অ্যাকুমুলেটেড অ্যামortization, এটা কিসের আন্ডারে সে অ্যাড করছে? ফিক্সড অ্যাসেট, এগুলো তো আর আমরা করিনি। আচ্ছা, তারপরে এবার আমরা চেক করব ডেপ্রিসিয়েশন, তাই না? ডেপ্রিসিয়েশন দেখি তো আছে কিনা। নাই, এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এই যে ডেপ্রিসিয়েশন 416, ঠিক আছে? তাহলে আরেকটা আমাদের কি লাগবে? লস অর গেইন অন ডিসপোজাল, তাই না? সেটা আমরা রেভিনিউর আন্ডারেও করতে পারি, এক্সপেন্সের আন্ডারেও করতে পারি, সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। অ্যাড অ্যাকাউন্টে যাব, আদার ইনকামে দিলাম 250, লস অর
গেইন অন ডিসপোজাল। এই যে লস অর গেইন অন ডিসপোজাল, ঠিক আছে। তাহলে আমাদের সম্পূর্ণ চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করা কমপ্লিট। এবার আমরা ঠিক একইভাবে ফিক্সড অ্যাসেটের প্যানেলে চলে আসব। এসে আমরা নিউ অ্যাসেট অ্যাড করব। অ্যাসেটের নামটা কি? প্রথমে দিব হচ্ছে কি ট্রাক। ট্রাক, ওকে। ফিক্সড অ্যাসেটের নাম্বার এটা আছে। পারচেজ ডেট কবে করা হয়েছে? পারচেজ ডেট এপ্রিল না, 2015। এই মনো ভালো আছুন নাকি? পারচেজ প্রাইস কত? 20,000 না? অরিজিনাল কস্ট 20,000। আচ্ছা, ওয়ারেন্টি এক্সপায়ারি সিরিয়াল নাম্বার। এবার আসেন অ্যাসেট টাইপ। অ্যাসেট টাইপের ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের নিউ অ্যাসেট টাইপ, হ্যাঁ নিউ অ্যাসেট টাইপের মধ্যে অ্যাসেট টাইপ কি? ট্রাক। তারপরে অ্যাসেট অ্যাকাউন্ট, কত নাম্বার অ্যাসেট অ্যাকাউন্ট ছিল কেউ বলতে পারবেন? হ্যাঁ 772। তারপর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা 773। তারপর ডেপ্রিসিয়েশনটা কত ছিল? 416। আচ্ছা, ডেপ্রিসিয়েশন মেথড দেখেন, স্ট্রেট লাইন, রিডিউসিং, ফুল ডেপ্রিসিয়েশন, এই তিনটা ছাড়া আর নো ডেপ্রিসিয়েশন ছাড়া আর অন্য কোনো মেথড নাই। স্ট্রেট লাইন নিলাম। অ্যাভারেজিং মেথড, ফুল মান্থ নিলে শুধু মাসের হিসাব করবে, আর ডেজ নিলে সে অ্যাকচুয়ালি কত ডেজ হবে সেটা। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে হয় পার্সেন্টেজ অথবা কি ইফেক্টিভ লাইফ, তাই না? বা ইউজফুল লাইফ যেটাকে আমরা জানি। রেট নাকি ইফেক্টিভ লাইফ? কত বছর? 20 বছর দিয়ে আমরা এটাকে সেভ করব। দেখেন সম্পূর্ণ ইনফরমেশন চলে আসছে এখানে। এপ্রিল, স্টেট লাইন, অ্যাকচুয়াল ডেজ, ইফেক্টিভ লাইফ। যদি কোনো এটার ভগ্নাবশেষ মূল্য থাকে বা রেসিডুয়াল ভ্যালু থাকে তাহলে এখানে দিতে পারেন, ঠিক আছে। আর কিছু নাই, যেহেতু আমরা রেজিস্টার করে ফেলব। ওকে, এই যে আমার অ্যাসেটটা রেজিস্টার কমপ্লিট। এখন আপনি চাইলে এটাকে ওপেন করে এখানে এডিট ডিটেলসে গিয়েও প্রত্যেকটা জিনিস কি করতে পারেন? এডিট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আবার একটু ব্যাক হ্যান্ডে চলে যাব। আবার আরেকটা অ্যাসেট করে দেখাই। তাহলে আপনারা কিন্তু আগে সবগুলো অ্যাসেট অ্যাড করবেন, ঠিক আছে। 74, সবগুলো অ্যাসেট অ্যাড করবেন, তারপরে বাকি কথা। 774, ডেস্কটপ কম্পিউটার, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ওকে, তাহলে এটা অ্যাড করা আমার কমপ্লিট। 74 পর্যন্ত, তাই না? এবার আমরা নতুন করে কি করব? আবার আরেকটা অ্যাসেট অ্যাড করে দেব। এন্ড আপনার ক্লায়েন্টের অনেকগুলো থাকতে পারে, আপনার সব অ্যাসেট আগে অ্যাড করে নেবেন। ডেস্কটপ কম্পিউটার, তাই তো? ওকে, পারচেজ ডেট কবে? 2021 সালের এপ্রিল। এপ্রিল 2021, 1 তারিখ। কত পারচেজ প্রাইস ছিল? 12,000, 12 বছর, 12,000। এবার অ্যাসেট টাইপের আন্ডারে যাব, নিউ অ্যাসেট টাইপ। অ্যাসেট টাইপটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। অ্যাসেটের অ্যাকাউন্ট নাম্বারটা কত ছিল? 772, 74। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 775। ওকে, আর ডেপ্রিসিয়েশন কত? 416 মনে হয়। আচ্ছা, ডেপ্রিসিয়েশন মেথড স্ট্রেট লাইন। ইফেক্টিভ লাইফ কত ছিল? 12 বছর, 12 ইয়ার্স।
অ্যাভারেজিং মেথড অ্যাকচুয়াল ডেজ। আচ্ছা, আমার সম্পূর্ণ ইনফরমেশন কমপ্লিট। কোনো রেসিডুয়াল ভ্যালু কি ছিল? ছিল না। ওকে, রেজিস্টার করে দিব। তাহলে আমার দুইটা অ্যাসেট অ্যাড করা কমপ্লিট, তাই না? এইবার আসেন ডেপ্রিসিয়েশন আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখেন সুন্দর করে এখানে নিউ অ্যাসেটের পাশে রান ডেপ্রিসিয়েশন আছে না? চলে যাবেন রান ডেপ্রিসিয়েশনে। আমি এক বছর করে দেখাচ্ছি। আমাদের যেহেতু ওপেনিং ডেটটা ছিল কি মার্চ, এপ্রিল 1 2015, তাই না? তাহলে এপ্রিল 1 থেকে প্রতি মাসও আপনি করতে পারেন। আমি এক বছর করে দেখাচ্ছি মার্চ পর্যন্ত। তাহলে একটাই অ্যাসেট ট্রাকের ডেপ্রিসিয়েশন কত আসছে? 999.85। সে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিছে। আমার এক মাসেরটা কমপ্লিট, তাই না? আবার রান ডেপ্রিসিয়েশনে যাব। এবার 2016 লক হয়ে গেছে। কত পর্যন্ত করবেন? 17 পর্যন্ত করলে 17 পর্যন্ত, এই যে, ঠিক আছে? তারপর আবার রান ডেপ্রিসিয়েশনে যান। 17 থেকে কয় মাসের জন্য করতে যাচ্ছেন? আপনি এক মাস করেও করতে পারেন। 18 পর্যন্ত নিলাম। আবার রান ডেপ্রিসিয়েশনে যাই। 19, 19 থেকে এবার 20 পর্যন্ত। এখনো আসে নাই। ওকে, 20 থেকে এবার 21 পর্যন্ত। আবার রান ডেপ্রিসিয়েশনে যাব। এই যে দেখেন 21, এপ্রিল 1 21 থেকে মার্চ 31 2022 পর্যন্ত আমার দুইটা অ্যাসেট, তাই না? কারণ কি আমার একটা অ্যাসেট কি ছিল 2021 সালে ছিল। তাহলে ওই 2021 সালে মানে আর কি এক বছরে কত 1000 টাকা আসে, এটাকে আমরা কনফার্ম করে দেব। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমার তো রান ডেপ্রিসিয়েশন কমপ্লিট। এখন ধরেন কোনো কারণে আপনার মনে হয়েছে যে আপনার এক মাসের বা এক বছরের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ভুল আসছে। হইতেই পারে আপনার ইনফরমেশন দেওয়ার ভুলের কারণে সেখানে ভুল আসছে। উপরে ডান পাশে রোল ব্যাক ডেপ্রিসিয়েশন ক্লিক করে এখানে আপনি ডেট সিলেক্ট করে দিবেন। এখানে কি বলছে? ইফ ইউ কন্টিনিউ দ্য ফলোইং উইল হ্যাপেন, অল ডেপ্রিসিয়েশন ইন দ্য রোল ব্যাক পিরিয়ড উইল বি রিভার্স। মানে আপনি যে ডেপ্রিসিয়েশন গুলা ক্যালকুলেশন করছেন সেগুলা ক্যান্সেল হয়ে যাবে সব। ঠিক আছে? ওই ডেট পর্যন্ত সকল কি ডেপ্রিসিয়েশন আপনার ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে যাবে, তারপরে নতুন করে আপনাকে কি করতে হবে? আবার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হবে। তারপরে বলছে এনি রেজিস্টার্ড অ্যাসেট উইল রিমেইন রেজিস্টার্ড। মানে কোনো রেজিস্টার্ড অ্যাসেটে কোনো ঝামেলা হবে না, ডিসপোজ অ্যাসেটে কোনো ঝামেলা হবে না, ডিলেটেড অ্যাসেটও কোনো ঝামেলা হবে না। তাহলে বুঝাতে পারছি? যদি আপনি রোলব্যাক পিরিয়ড করেন, রোলব্যাক পিরিয়ড করার অর্থ হচ্ছে আপনার আগে ডেপ্রিসিয়েশন ভুল আছে, ওই পর্যন্ত সকল ধরনের ডেপ্রিসিয়েশন আপনার ক্যান্সেল হয়ে যাবে, আপনাকে নতুন করে ডেপ্রিসিয়েশনটা দিতে হবে। ওকে, এটা গেল আমার ডেপ্রিসিয়েশনের পালা। এইবার আসেন আপনারা সবগুলো অ্যাসেটই ডিসপোজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি ট্রাক নেই। ট্রাকের এখন ভ্যালু দেখাচ্ছে কত? 13,001.05, তাই না? অ্যাকোমোডেড ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করছে ইয়ার ওয়াইটিডি, মানে ইয়ার টু ডেট ডেপ্রিসিয়েশন হচ্ছে 999 কত 85। আচ্ছা, এখন আসেন 999, যে দেখেন হিস্ট্রিতে গেলে কিন্তু আপনি সবগুলো দেখতে পারবেন কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনি ডেপ্রিসিয়েশন করছেন না করছেন, প্রত্যেকটা জার্নাল। এই যে দেখেন এখান থেকে কিন্তু জার্নাল গুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন ডেপ্রিসিয়েটেড টু 31 মার্চ 2022, তাই তো? 31 মার্চ 2022। এখন এপ্রিলে গিয়ে এই অ্যাসেটটা বিক্রি করে দেওয়া হবে বা ডিসপোজ করে দেওয়া হবে। ধরলাম 8,000 টাকা দিয়ে বিক্রি করে দিব। কি? ট্রাক, তাই না? ট্রাক 8,000 টাকা দিয়ে আমি সেল করে ফেলবো, অথচ এটার বুক ভ্যালু কত? 13,001। আচ্ছা, এটা কত তারিখে করব? ডিসপোজটা করব হচ্ছে এপ্রিলের 1 তারিখ, তাই তো? এই যে দেখেন উপরে ডান পাশে কর্নারে ডিসপোজ অপশন আছে, ডিসপোজ যাবেন। সেল প্রসিড মানে কত টাকা বিক্রি করতেছেন? 8,000 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা, এবার আসেন সেল প্রসিড অ্যাকাউন্ট। এইখানে হচ্ছে শুভঙ্করের ফাঁকি। নরমালি 8,000 টাকা কি হওয়ার কথা ছিল? আমার ব্যাংকে টাকা আসার কথা ছিল না, যেহেতু বিক্রি করতেছি, কিন্তু ব্যাংক আপনি খুঁজে পাবেন না।
এইখানে কোনো ব্যাংক আপনার পাবেন না, কোনো ব্যাংকই পাবেন না। ঠিক আছে, তাহলে এটার জন্য তাহলে অল্টারনেটিভ সলিউশন কি? এখন আপনাকে একটা হোল্ডিং অ্যাকাউন্ট করতে পারেন, বা একটা মানে সাবসিডিয়ারি একটা অ্যাকাউন্ট করে দেন টাকাটাকে পরে ট্রান্সফার করে নিতে পারেন। ঠিক আছে, আমি কি করব, আমি যেটা লস অর গেইন করছি না, সেইখানে আমি টাকা রাখবো, আমি আর নতুন করে চার্ট অফ অ্যাকাউন্ট করবো না। তারপরে ডেপ্রিসিয়েশন ফর দিস ফাইন্যান্সিয়াল ইয়ার। আচ্ছা, অল ডেপ্রিসিয়েশন আপ টু এন্ড ইনক্লুডিং দিলে আপনার ডেপ্রিসিয়েশন কত পর্যন্ত করা হয়েছে সেটা আপনার এখানে শো করবে, 2022-এর মার্চ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত। শো সামারি, দেখেন সুন্দর করে জার্নালটা আপনার সামনে চলে আসছে। কস্টিং প্রাইস মানে কি, যেটা কস্টিং ভ্যালু ছিল 20,000, তারপর কারেন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত, 6,998.95। সেল প্রসিড মানে আপনি কত টাকা বিক্রি করতেছেন, 8,000 টাকা, তাহলে লস এক্স্যাক্টলি কত হচ্ছে, 5,001.05। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসেন রিভিউ জার্নালে যাব। এই যে এটা হচ্ছে আপনার রিভিউ জার্নাল। অ্যাসেটটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হবে ডেবিট, তারপর লস অন ডিসপোজাল, এটা কিসের টাকা বলেন তো, 8,000 টাকা, এটা কি বিক্রির টাকা। আমি এইটাকেই, এই অ্যাকাউন্টটাকে হোল্ডিং অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করছি, পরে এখান থেকে আমি ট্রান্সফার করে নিয়ে যাব। ঠিক আছে, তারপরে এক্স্যাক্টলি আমার লস কোনটা হয়েছে, এই যে নিচের 5,001, তাই না, এটাই তো আমার লস অর গেইন অন ডিসপোজাল। অনেকে এই জিনিসটা বুঝে না, আমি তাদের জন্য বলি যে ভাই আপনি তাহলে এক্সট্রা করে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করেন যেখানে আপনি সেলের টাকাটা রাখতে পারেন, এটাও হইতে পারে। আমি যেহেতু চার্ট অফ অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করাই আছে, এই জন্য আমি এটাই ব্যবহার করছি। আচ্ছা, তাই এবার আসেন পোস্টিং করে দেব। দেখেন রেজিস্টার অ্যাসেটে আর আছে কয়টা, একটা আছে, তারপর সেটা চলে গেছে কোথায়, ডিসপোজে চলে গেছে, তাই না, ডিসপোজে চলে গেছে, পারচেজ প্রাইস, ডিসপোজাল ডেট, ডিসপোজাল প্রাইস, সম্পূর্ণ জিনিসটা আপনার এখানে কমপ্লিট। আপনি যদি এটাকে ওপেন করেন, ওপেন করলে তার ইতিহাস সম্পূর্ণ আপনার এখানে শো করবে, এই যে ট্রাক ডিসপোজড। আপনি জার্নাল চাইলে এই যে এখানে আবার ভিউ জার্নালে দিলে কিন্তু আবার জার্নাল দেখাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিসপোজ তো করলাম, এবার আমাকে কি করতে হবে, রিসিভ মানি ব্যবহার করতে হবে না এই টাকাটা নেওয়ার জন্য। তাহলে আমি চলে যাব হচ্ছে আমাদের রিসিভ মানি অপশনে। ধরেন আরবিএস ব্যাংকে আমি টাকাটা নিব। Loss. আচ্ছা, এখন যার কাছে বিক্রি করছেন সেও একজন হইতে পারে, অথবা আপনি নিজের নামেও সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, দুইটা যে কোনো একটা। কবে ডিসপোজ করছেন, ডিসপোজের ডেটটা কবে, 31শে মার্চ 2022। 1 তারিখে ডিসপোজের টাকাটা আমি নিয়ে আসতেছি। ওকে, এক ইউনিট প্রাইসটা কত হবে, 8,000 না, যেহেতু 8,000 টাকা দিয়ে সেল করছিলাম। আর চার্ট অফ অ্যাকাউন্টে কি হবে বলেন তো, ওই যে যেটা যেখানে আমরা হোল্ডিং করে রাখছিলাম না, হোল্ড করে রাখছিলাম, সেটা চার্ট অফ অ্যাকাউন্ট নো ভ্যাট দিয়ে দিয়ে দেবেন, সেভ করে দেবেন। আচ্ছা, এখানেও আপনি দেখতে পারেন, এখানেও আপনি দেখতে পারেন, অথবা আরেকটা জায়গায় দেখতে পারবেন। উম, এখানে এখনো আপডেট হয় নাই। আচ্ছা, আচ্ছা যাক, এটা আপডেট হয়নি, একটু আপডেটের টাইম নিবে। যাই হোক, তাহলে আপনার জিনিসটা কি বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি কিভাবে জিনিসটা ঘটে। তাহলে আমি যদি অ্যাসেটের জিনিসগুলাকে একটু সামারি করি আপনাদের সাথে, প্রথমে কনভার্সন ব্যালেন্সের ডেটটা ঠিক করে আসবেন, এক। দ্বিতীয়ত ফিক্সড অ্যাসেটের ডেটটা ঠিক করে আসবেন একদম ব্যাক ডেটে গিয়ে, যেটা হচ্ছে কি আপনার মানে আর কি সব থেকে আগের যে ডেটে আপনার অ্যাসেটটা কেনা, তাই তো, ওকে এটা। তারপরে হচ্ছে আপনার সকল অ্যাসেট গুলাকে আপনার কি করবেন, রেজিস্টার করে নিবেন।
এখন রেজিস্টার করার জন্য আপনার চার টাইপের আপনার অ্যাকাউন্টে চার্ট অফ অ্যাকাউন্টের প্রয়োজন। প্রথমত হচ্ছে আপনার ওই অ্যাসেটের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্টের প্রয়োজন। তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে ওই অ্যাসেটের, তারপরে হচ্ছে একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য লাগবে। আর যদি ডিসপোজাল করেন তাহলে লস অর গেইন অন ডিসপোজাল এই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আপনি করবেন। এই চারটা চার্ট অফ অ্যাকাউন্ট করার পরে তারপরে যথাক্রমে সবগুলো অ্যাসেট আপনারা কি করবেন, রেজিস্টার করে ফেলবেন। রেজিস্টার করার পরে দেন আপনারা যাবেন হচ্ছে কিসে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা কমপ্লিট, আপনার এর পরবর্তীতে গিয়ে আপনি ডিসপোজালে যাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। ওকে, এবার আসেন মেক অ্যান এক্সপেন্স ক্লেম। কিভাবে এক্সপেন্স ক্লেম করতে হয়? আচ্ছা, এক্সপেন্স ক্লেম জিনিসটা কি আগে আমাকে সেটা বুঝতে হবে। এখন এই যে জেনোভা কম্পিউটার্স লিমিটেড, তাই না? এখন এটা কি কম্পিউটার পেরিফেরালের বিজনেস করে বা হোলসেলার, তাই তো? এখন তার অনেক ধরনের এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়িরা প্রতিষ্ঠানের হয়ে কিছু খরচ সে নিজে করে দেয়। পরবর্তীতে প্রতিষ্ঠানে এসে সে কি করে, বিলগুলাকে দিয়ে সে তার টাকাটা বুঝে নেয়, তাই তো? এটাই তো এক্সপেন্স ক্লেম। এখন জেরোতে জিনিসটা কিভাবে করা যায়? জেরোতে আমরা কই পাবো, বিজনেসের আন্ডারে এক্সপেন্স ক্লেম। ওকে, বিজনেসের আন্ডারে এক্সপেন্স ক্লেম পাবো। আমি একটা ঘটনার সৃষ্টি করবো এখন, ঘটনাগুলো মনোযোগ দিয়ে শোনেন। জেনোভা কম্পিউটার্স লিমিটেড সে একটা সেমিনার আয়োজন করতে চায় কম্পিউটারের বিষয়, ঠিক আছে? সে কিসের বিজনেস করে সেই রিলেটেড সে একটা সেমিনার আয়োজন করতে চায়। তাহলে যেহেতু সে সেমিনার আয়োজন করবে, তাহলে সেমিনার আয়োজন করার জন্য যেইখানে সে সেমিনারটা আয়োজন করবে সেইখানে কি একটা ভাড়া আছে না? সেখানে একটা কস্ট আছে, ভেন্যু রেন্ট যেটাকে বলা, বা হল রেন্ট। যে কোনো একটা হলের মধ্যে তো করবে, কনভেনশন সেন্টার হোক বা যে কোনো একটা জায়গা ভাড়া নিয়ে হোক। আচ্ছা, তাহলে এটা একটা ভাড়া গেল। তারপরে হচ্ছে সেই যে যাতায়াত করবে, যাতায়াত যদি দেশের মধ্যে হয় তাহলে একটা ট্রাভেল কস্ট সৃষ্টি হবে কি, ট্রাভেল ন্যাশনাল। যদি দেশের বাইরে হয় সেটা কি হবে, ট্রাভেল ইন্টারন্যাশনাল। আচ্ছা, তারপরে আসেন আহ, যারা অ্যাটেন্ড করবে, এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে, তাদের জন্য যদি খাবার নাস্তা পানির প্রয়োজন পড়ে, ব্যবস্থা করা হয়, তাহলে সেটা সেটা কি হিসেবে দেওয়া হবে, মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট, তাই তো? তারপরে যদি তাদের কিছু গিফটের ব্যবস্থা করা হয় তাহলে গিফটে কি আসবে, গিফট অ্যান্ড ডোনেশন নামে, তাই তো? তাহলে কয় ধরনের খরচ আপনারা পেলেন বলেন তো, কয় ধরনের খরচ পেলেন এই ঘটনা থেকে? কি কি? একটা হলো ভেন্যু, একটা হলো যাতায়াত, আর একটা হলো আপনার হলো মিলস, আর একটা হলো গিফটস অ্যান্ড ডোনেশন, তাই তো? এই কয় ধরনের কি আপনার খরচ আপনাকে করতে হবে। আচ্ছা, তাহলে এই যে খরচগুলা যদি তার এমপ্লয় করে ফেলে, এমপ্লয় এই খরচগুলা কি করে ফেলছে, তারপরে সে প্রত্যেকটা বিলগুলা এনে কি কিসে দিবে, তার মানে আর কি যে দায়িত্বরত কর্মকর্তা আছে, অ্যাকাউন্টেন্ট, তার কাছে এসে সেই জিনিসগুলো দিবে, তাই না? তারপরে তো তাকে বিল পে করা হবে। কিন্তু ক্লাউড অ্যাকাউন্টিং সিস্টেমটা কিভাবে হয় দেখেন। প্রথমে আমরা চলে যাব সেট অফ এক্সপেন্সে। এক্সপেন্সে যাওয়ার পরে প্রথমে আপনাকে বলতেছে রিসিপ্ট অ্যানালাইসিস। মানে রিসিপ্ট অ্যানালাইসিস মানে কি, আপনার যত ধরনের রিসিপ্ট গুলো আছে সে প্রত্যেকটা রিসিপ্ট দেখে আপনি এক্সপেন্স ক্লেম করতে পারেন। এখন আমাদের কাছে তো রিসিপ্ট নাই, তাহলে আমরা কি করবো, স্কিপ ফর নাও। এরপরে আপনাকে বলতেছে এক্সপেন্স ক্লেম অ্যাকাউন্ট, আপনি কিসে কিসে এক্সপেন্স ক্লেম করবেন সেই অ্যাকাউন্ট গুলো আপনার এখানে থাকতে হবে। আমরা দেখি যে আমাদের এখানে কি আছে, ভেন্যু রেন্ট বা হল রেন্ট নামে, ভেন্যু রেন্ট নাই না, ভেন্যু রেন্টেড কোন নাই, তাহলে আমাকে চার্ট অফ অ্যাকাউন্ট করে আসতে হবে। তারপরে হচ্ছে ট্রাভেল, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, তাই তো? তারপরে মিলস এন্ড এন্টারটেইনমেন্ট একটু চেক করে আসি। কই কোনটা? এন্টারটেইনমেন্ট আছে না, এটা দিয়ে করবো না, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট থাকতে হবে, ঠিক আছে? তারপরে গিফট এন্ড ডোনেশন,
গিফটের নামে কিছু নেই, তাহলে সব চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আমাকে করে আসতে হবে। আচ্ছা, তাহলে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে চলে যাব। প্রবলেম বলতে তিনটাই কম। অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। ট্রাভেল আছে তাই না? তাহলে এটাকে দিব হচ্ছে ভেনু রেন্ট। সবাই কি বোর হয়ে যাচ্ছেন? হুম, মনে তো হচ্ছে সব জিমান না পাবলিক চলে আসছে। So common it's question nine. কোশ্চেন নাই? যাক, আমি এত ভালো বুঝাচ্ছি যে কোশ্চেনই নাই, আমি নিজে তো অবাক হয়ে যাচ্ছি। যেখানে সুলতান সুলেমানরাও মানে আর কি, রায়হান আলীও চুপ হয়ে গেছে নাকি? নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট। তারপরে গিফট এন্ড ডোনেশন। It's কি যেন দেবো? গিফট এন্ড ডোনেশন। গিফট এন্ড ডোনেশন মাঝে মধ্যে মনে করে দিলেন, আমি তো অন্ধকার অন্তরালে চলে যাচ্ছি। তাহলে ভেনু রেন্ট, মেলস এন্ড এন্টারটেইনমেন্ট, গিফট এন্ড ডোনেশন না, নিজেও কোনো সময় চলে যায়, বুঝলেন না? তাই বলে সবসময় পরীক্ষা নেবে এমন তো না। এর আগে নিয়ে আসেন না, ঠিক তাই মনে হয়। হ্যাঁ, এর আগে তো নিয়ে আসেন, আজকেও আসবে ওরকম। যাক, এটা ভাও ভালো, তাহলে আর অন্যদিকে মন যাবে না। আচ্ছা, এক্সপেন্স ক্লেম অ্যাকাউন্ট। এবার এক্সপেন্স এর ক্লেম গুলো করবো কিসের কিসের? ভেনু, তাই না? ভেনু, মিলস, আরেকটা কি? গিফট এন্ড ডোনেশন। ট্রাভেল তো এখানে দিব না, ট্রাভেল এখানে দিব না। কারণ কি, ট্রাভেল যাবে কোথায়? মাইলেজ, মাইলেজে যাবে। মাইলেজ মানে হচ্ছে দূরত্ব, ঠিক আছে? দূরত্ব বিষয়ক কোনো জিনিসের যদি ক্লেম করতে হয় তখন মাইলেজ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। আমরা এখানে দিব হচ্ছে ট্রাভেল ন্যাশনাল ইন্টারন্যাশনাল, ব্যাস, খেল খতম, পয়সা হজম। আপনি টিমের জন্য কি অ্যাডমিন না? ওই যে ইউজার অ্যাক্সেস নিয়ে আসছি না অ্যাডমিনের, এই জন্য এখানে জাস্ট ফর মি নাও গেট স্টার্টেড। এই দেখছেন, মানে আর কি কি দিয়ে, জাল দিয়ে, মানে খরচ যে উঠতে আছে, এই যে ভালো করে দেখেন এই জিনিসটা কি, মানে এটা হচ্ছে কর্মচারী, সে খালি টাকা উড়ে উড়ে বেড়াইতেছে, আর পিছনে মালিক দৌড়াইতেছে যে টাকা কই কই যায়, আমি এটা ধরবো, জাল পাইতে হয়তো ধরবো, ঠিক আছে? গ্রাফিক্সটা ভালো ছিল। এই যে দেখেন, এই যে ধরার জন্যই কিন্তু এই কাজ, মানে এইখানে যদি কিউআর কোড, আপনার যে এমপ্লয় থাকবে না, তাকে বলবেন যে বাবা তোমার বিল দেওয়ার দরকার নাই, তুমি এটাই খালি স্ক্যান করো। স্ক্যান করে সে একটা অ্যাপস নামায় নিবে, যে কোনো গুগল প্লে স্টোর অথবা কি মাইক্রোসফটের ম্যাক ভার্সন, যে কোনোটাতেই সে কি করবে, এটাকে ডাউনলোড করে নিবে। আর যখন সাথে সাথে খরচ হবে, সেই খরচগুলো সে এখানে ছবি তুলে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখানে টু রিভিউ, টু পে অল, এগুলো প্যানেল আমরা দেখবো এক এক করে। নিউ এক্সপেন্সের আন্ডারে All the issues being focused on those on budget. It's already there on analysis. You will ask for it. এক্সপেন্স ক্লেম, এক্সপেন্স ক্লেমের ওই যে এখানে সে কি করবে, ছবিগুলো আপলোড করবে, তাই না? এখানে সে প্রত্যেকটা ছবি আপলোড করবে, ডান পাশে আপনার দেখা যাবে। আসেন আমরা কিছু একটু ব্রেন খাটায় কিছু করি। ধরলাম 100 জিবি খরচ হয়েছে আমার
কিসের জন্য? খাওয়া দাওয়া নাস্তা করে ভেনু রেন্ট, তাই তো? 100 জিবিপি, 100 টাকা চিন্তা করে রে ভাই। আচ্ছা, কোথায় স্পেন্ড করছেন? কোথায় স্পেন্ড করছেন? জায়গার একটা নাম দিলাম, লন্ডন পার্ক, ঠিক আছে। কবে স্পেন্ড হয়েছে? ধরে নিলাম জানুয়ারি 2023, 1 তারিখ। অ্যাকাউন্ট আমি কি করতেছি, ভেনু না? তাহলে দিব হচ্ছে কি ভেনু। তারপরে অপশনাল দরকার নাই, লেভেল। এখন ইনক্লুডিং ট্যাক্স, যদি এর ভিতরে ট্যাক্স ইনক্লুডেড থাকে তাহলে ইনক্লুডিং ট্যাক্স, যদি মনে করেন যে না এক্সক্লুডিং ব্যবহার করবেন এক্সক্লুডিং ট্যাক্সও দিতে পারেন। ভ্যাট যদি ধরা দরকার হয় সেই অনুযায়ী ভ্যাটটা ধরে আপনি বাড়ায় দিতে পারেন, ঠিক আছে। আমরা আপাতত পক্ষে নো ভ্যাট দিব, দিয়ে এটাকে সাবমিট করে রাখবো। দেখেন ইওর ওন থেকে সেটা চলে আসছে হচ্ছে টু রিভিউ প্যানেলে। এরপরে আপনার এমপ্লয় তো ছবি তুলে দিয়ে দিছে, সম্পূর্ণ কিছু নিয়ে নিছে। এবার আসেন আপনি অ্যাপ্রুভ করবেন, দেখবেন সব জিনিসগুলো দেখার পরে অ্যাপ্রুভ করে দিলেন, সেটা চলে যাবে কি টু পে। এইবার আপনি আপনার এমপ্লয়কে টাকাটা পরিশোধ করবেন। এই যে পেতে ক্লিক করা মাত্রই দেখেন বিল এক্সপেন্স ক্লেম নামে চলে আসছে। এই যে কত, 100 জিবিপি, তাই না? কত ডেট? জানুয়ারি 2023, 10 তারিখ। কোথা থেকে পে করলাম? মনজো ব্যাংক, অ্যাড পেমেন্ট। তাহলে এতে করে কি হয়ে গেল, তার পেমেন্ট তাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা বিলস অপশনের পেইডে গেলেও পাবেন। এই যে এক্সপেন্স ক্লেম দেখছেন 100 জিবিপি। আর আমি এক্সপেন্স ক্লেম অপশনে যদি থাকি তাহলে এখানে কিভাবে দেখাচ্ছে, এই যে অলে গিয়ে দেখাচ্ছে, তাই না? এই যে পেইড দেখাচ্ছে 100 জিবিপি। এইভাবে করে আপনার এমপ্লয়ি ছবি তুলে দিবে, আপনি দেখবেন টু রিভিউতে, সেখান থেকে সাবমিটে অ্যাপ্রুভ করে দিবেন, তারপরে সেটা টু পে অপশনে যাবে, তারপরে পেমেন্ট করে দিলে সেটা চলে আসবে আপনার অল অপশনে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমি আরেকটা কাজ করে দেখাবো, সেটা হচ্ছে মাইলেজ। আপনারা কিন্তু পুরো ঘটনা কমপ্লিট করবেন। আচ্ছা, এই যে মাইলেজ ক্লেমের তাহলে ছবি কি হবে? ওই যে বাসে যে যাতায়াত করবে না, বা সে যত ধরনের ট্রাভেল ব্যবহার করে প্রত্যেকটা রিসিপ্ট থাকবে, সেই রিসিপ্ট খালি সে তুলে দিবে এখানে। আচ্ছা, মাইলেজ ক্লেম ধরলাম সে 20 মাইল যাতায়াত করছে, প্রতি মাইলে সে 60 টাকা করে দেয়, ঠিক আছে। ফর ট্রাভেল। আচ্ছা, কয় তারিখে হয়েছে? জানুয়ারি 2000 কত ছিল, 23 না ছিল না ওটা? 23-এ ধরলাম, 1 তারিখেই তো যাতায়াত করছে, ট্রাভেল ন্যাশনালের ভিতরে হয়েছে। আর কিছু ধরুন দেখেন 20 মাইল যাতায়াত করছে, 7 জিপি করে খরচ। যাতায়াত ভাড়া তো বেশি হইতেই পারে, তাই না? ঘুরে 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 গেছেন আপনি, এখন এমপ্লয় আপনি চাইছেন যে একটু বেশি যাতে আসে। আচ্ছা, এটাকে এখন এই যে ও অ্যাপ্রুভ করে দিছি, এই জন্য ডিরেক্ট চলে আসছে। এই যে ভিউ বিল, মানে ডিরেক্ট পে করে দিছি মনে হয় না। না না, এই যে পে করি না এখনো, সরি, পে হয় নাই। আচ্ছা, ডেট পেইড কবে দিব? জানুয়ারি 2023। এন্ড আপনি চান ক্লায়েন্টে আপনার প্রতিষ্ঠানে খরচ বেশি হোক, অ্যাড পেমেন্ট। আচ্ছা, সেটাও পেইড অপশনে পাবো। দেখেন পেইড অপশনের মধ্যে এই যে এক্সপেন্স ক্লেম, এই যে কত 140 জিবি। কোথায়? বিলের মধ্যে পাবো, কারণ আমি পে করতেছি তো। তাহলে সেগুলো কোথায় গিয়ে থাকবে? বিলে গিয়ে থাকবে। আচ্ছা, তাহলে আমি এখানে আবার একটু রিলোড দিই। এই যে এখন আসছে, তো বড় খারাপ তারা। এই যে দেখেন দুইটাই কি পেইড দেখাচ্ছে না? তাহলে আপনারা ঘটনাটা কমপ্লিট করবেন ট্রাভেল দুইটা দিয়ে, ঠিক আছে। তারপরে কি গিফট এন্ড ডোনেশন দিয়ে, তারপরে হইতেছে মাইলেজ দিয়ে, এই প্রত্যেকটা। হ্যাঁ, অ্যামাউন্ট আপনারা, জি, ঠিক আছে।
এ পর্যন্ত কমপ্লিট না? এইবার আসেন লাস্ট দুটো। হ্যাঁ তুমি transition. ট্রানজাকশন বেশি তো সময় লাগে যায়। আমি তো ইমেজ তো সরে যাই সিএসি নাই সরাতে দাও। এবার আসেন যে কিভাবে লোন অ্যামোর্টাইজেশনটা করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, লোন অ্যামোর্টাইজেশনের আগে হাফ ডকটা নিয়ে দেখাই আপনাদেরকে। ওকে, হাফ ডগের সাথে কিভাবে জিরোতে কানেক্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। হাফ ডগটা কি? হাফ ডগটা হচ্ছে জিরোর একটা মানে আর কি থার্ড পার্টি অ্যাপস, যেখানে আসলে ডকুমেন্ট মানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলা অনেক স্মুথলি আমরা কানেক্ট করতে পারি, সেটার জন্য আমাদের হাফ ডগ গুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে, আচ্ছা, হাফ ডগ হচ্ছে জিরোর একটা সাবসিডিয়ারি কোম্পানি। দেখেন প্যারেন্ট অর্গানাইজেশন জিরোই দেওয়া আছে। তারপরে হাফ ডগ লিখে সার্চ করলে ট্রাই হাফ ডগ ফর ফ্রি, এগুলো 14 দিনের জন্য। ঠিক আছে, তারপরে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন ইমেল দিয়ে, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন, কোম্পানি, কান্ট্রি, পোস্ট কোড, ওয়ার্ক ইমেল, পাসওয়ার্ড, এগুলো সম্পূর্ণ ব্যবহার করবেন। নিচে তো উপরেগুলো ক্লায়েন্ট ব্যবহার করবে, আর নিচে আপনি যদি অ্যাকাউন্টেন্ট ভার্সন ব্যবহার করতে চান তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিয়ে চলে যাবেন। তারপরে হচ্ছে আপনার ইমেলে একটা কোড যাবে, সেটাকে ভেরিফিকেশন করবেন। কোড যাওয়ার পরে তারপরে আপনি পুনরায় এসে লগ ইন এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। এটা হচ্ছে হাফডগের ড্যাশবোর্ড। ঠিক আছে, হাফডগের ড্যাশবোর্ড হাফডগের সাথে কুইক বুকসেরও কানেক্ট করা যায়, দ্যাট ইজ এ সিমিলার প্যাটার্ন। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে হাফডগের ক্ষেত্রে তারপরে ইউজার অপশনে, সেটিংস এর অপশনে যদি যাওয়া হয় তখন এখান থেকে ইউজার্স অপশন আসবে। এইখানে বেসিক্যালি আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে, ইনভাইট করবে হাফডগের ভিতরে কাজ করার জন্য। ঠিক আছে, হাফডগের ভিতরে কাজ করার জন্য ইনভাইট করবে, তারপর আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে ইনভাইট করবে। তারপর অর্গানাইজেশনের ক্ষেত্রে এখানে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন গুলো থাকবে। তারপরে বিলিং ইনফরমেশনের ক্ষেত্রে সে আপগ্রেড অ্যাকাউন্ট করতে পারে বা বাকি জিনিসগুলা এখানে থাকতে পারে। তারপরে হচ্ছে প্রোফাইল অ্যান্ড সিকিউরিটি, প্রোফাইল অ্যান্ড সিকিউরিটির মধ্যে আপনার ক্লায়েন্টের সকল ধরনের ইনফরমেশন থাকবে। আর ইন্টিগ্রেশন, এইখানে হাফডগের সাথে বেসিক্যালি 3টা জিনিসের ইন্টিগ্রেশনটা পসিবল, সেটা হচ্ছে জেরো, কুইক বুকস অনলাইন, আর একটা হচ্ছে bill.com, এই 3টা। আর স্টোরেজের সাথে কানেক্ট করা যায়, হাফডগের সাথে স্টোরেজ কানেক্ট করা যায় হচ্ছে গুগল ড্রাইভ, তারপরে বক্স, তারপরে এই জিনিসগুলো আর কি। ঠিক আছে, এখন আমরা কি করব, জেরোর সাথে ইন্টিগ্রেশন করব। অবশ্যই আপনার জেরো অ্যাকাউন্টটা বামে একটা ট্যাবে ওপেন করে রাখবেন। তারপরে জেরো অ্যাকাউন্টটা কানেক্ট করার পরে দেখেন অটোমেটিক্যালি আমি যেহেতু বাম পাশে ওই অ্যাকাউন্টটা ওপেন করে রাখছিলাম বা ওই কোম্পানিটা ওপেন করে রাখছিলাম, এই জন্য অটোমেটিক্যালি আমার কানেক্ট নিয়ে নিছে। আচ্ছা, তারপরে এবার আসেন উপরে আপলোড ডকুমেন্ট। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পরে এইখানে আপনার একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে বেসিক্যালি আপনার ক্লায়েন্ট আপনার সকল যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আছে সবগুলাই সে এখানে আপলোড করে দিবে। ঠিক আছে, এখন এখানে জেপিজি ফাইল, পিএনজি ফাইল বলেন, পিডিএফ ফাইল বলেন, সকল ধরনের ফাইল এখানে সাপোর্ট করে। ঠিক আছে, তারপরে সে ব্রাউজ করে দেওয়ার পরে আপনার সম্পূর্ণ ফাইলগুলো এইভাবে বাম পাশে দেখাবে।
বাম পাশে প্যানেল আকারে দেখাবে, মাঝখানে হচ্ছে আপনি সেই জিনিসটার রিভিউ দেখতে পাবেন বা প্রিভিউ দেখতে পাবেন, আর ডান পাশের একদম কর্নারে প্রিভিউ থেকে প্রত্যেকটা জিনিসগুলো মিলে মিলে আপনার কাজ করতে হবে। আচ্ছা, হাফডক একটা ডেমো ইনভয়েসের মতো করে একটা আপনাকে দেয় প্র্যাকটিস করার জন্য, একটা ডকুমেন্ট আপনাকে দেয়। আচ্ছা, একটা ডকুমেন্ট আপনাকে দেয়, দেখেন আমরা ম্যাচ করব এখানে নামের সাথে তারপর ডান পাশে যে ডকুমেন্ট টাইপ গুলা সেটাকে ম্যাচ করব, সাপ্লায়ারকে ম্যাচ করলাম, ডেট, তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট, জিবিপি, ট্যাক্স এর ক্ষেত্রে বলি যে আপনার হাফডগের যে ফাইলটা আপনি আপলোড করছেন সেই ফাইলে যে ট্যাক্স রেটটা বা ভ্যাট রেটটা থাকবে অবশ্যই সেটা আপনার জিরোতেও থাকতে হবে। যদি জিরোতে না থাকে তাহলে কিন্তু আপনার এখানে শো করবে না সেই জিনিসটা। ঠিক আছে, এখানে কত 20%, আপনার জিরোতে কি 20% রেটটা থাকতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু সে নিবে না। তাহলে অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে। তারপর টোটাল অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্ট গুলাকে একটু মিলিয়ে দেখবেন। তারপরে লাইন, এই যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টের লাইন হচ্ছে একটা, তাই এখানে সিঙ্গেল লাইন। যদি মাল্টিপল হইতো তাহলে এই যে পাশে যে মাল্টিপল বাটন আছে মাল্টিপল বাটনে ক্লিক করে একের পর এক জিনিসগুলো আসতো। আচ্ছা, আর এটা হচ্ছে প্রিভিউ। উপরেরটা প্রথমে যেটা ছিল, প্রথমে কি ট্রানজেকশন ডিটেলটা আমরা ঠিক করলাম, তারপরে আসি প্রিভিউ অপশনে। মানে এখানে আমি জিরোতে কি আকারে পাবলিশ করব। প্রথমে কিন্তু ড্রাফট আকারে পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পরে দেখেন সেটা যেহেতু বিল আকারে আমি পাবলিশ করছি তাহলে এটা এসে কোথায় থাকবে, বিল আকারে এসে এখানে থাকবে, ড্রাফট আকারে। ঠিক আছে, ড্রাফট আকারে থাকার পর যখন আমি এটাকে ওপেন করব দেখেন সুন্দর করে বাম পাশে প্রিভিউ। আমরা এতদিন যা করে আসছি বিল বলেন বা যেটাই বলেন না কেন, আমাকে কি প্রিভিউ দেখাইছিল? বাম পাশে এরকম প্রিভিউ দেখায় নাই। কিন্তু যখন আপনি হাফডক থেকে এরকম মানে ইন্টিগ্রেটেড সফটওয়্যার ব্যবহার করে যখন কোনো কিছু বিল বা ইনভয়েস নিয়ে আসবেন তখন কিন্তু আপনার সেই জিনিসটা কিন্তু বাম পাশে সে শো করবে। আবারও আপনি বাম পাশ থেকে দেখে ডান পাশে সম্পূর্ণ জিনিস ঠিক করতে পারবেন। মানে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা কম, আপনি বিলটাও দেখতে পাবেন সরাসরি। তাহলে আপনার ক্লায়েন্টের কাজ আপনি কোত্থেকে শুরু করবেন, হয় যদি ক্লায়েন্ট একেবারে নিউ হয় তাহলে শুরু থেকে কাজ করতে হবে, অথবা যদি একেবারে নিউ না হয় সে যদি কিছু কাজ পারে তাহলে সে আপলোড করে দেওয়ার পরে বাকি কাজ এই যে এখান থেকে প্রত্যেকটা ডকুমেন্টের সাথে আপনার এই ডান পাশের প্রিভিউ গুলাকে মেলাতে হবে, মিলে সঠিকভাবে আপনার কি করতে হবে, হাফডগে সেই জিনিসগুলোকে ইম্পোর্ট করতে হবে। এন্ড এটা কেন করা হয়, করার রিজন হচ্ছে যখন ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো বাল্ক কোয়ান্টিটিতে থাকে তখন সেটা করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, যদি অল্প কিছু হয় তাহলে তো আমরা এক্সেলেই করতে পারি, এক্সেল অথবা গুগল শিটে করতে পারি। এর বেশি যদি হয়ে যায় 200 300 বা 400 500 এরকম যদি হয়ে যায় তখন আমাদের জন্য এটা টোটালি কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য এই সকল থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে আমাদের কাজগুলোকে করতে হয়। ঠিক আছে, ওকে। ব্রেক কখন দিব বলেন? হুম, একবারে শেষ করে ফেলবো, মাঝে তো ব্রেনে, হ্যাঁ একবারে শেষ করে দেব, নিতে পারবেন? হ্যাঁ, নিতে পারবেন? দেখি তো আপনার কতটুকু নিতে পারছেন, একটু দেখে আসি। 50 নাম্বারই কতটুকু নিতে পারছেন একটু দেখা লাগবে না? আমি যদি অবশ্যই অ্যাসাইনমেন্ট চেক করার সময় পাই না এখন, কারণ রোগী নিয়ে ব্যস্ততার মধ্যে থাকতে হয়। হোয়াট আ নাইস কম্বিনেশন। ফাইনাল প্রজেক্ট, তোমার কি হয়েছে? তুমি অ্যাসাইনমেন্ট জমা দাও না কেন সাদমান? এত অ্যাসাইনমেন্ট ফাঁকা কেন? 3 নাম্বার অ্যাসাইনমেন্ট থেকে একেবারে সব গ্যাপ দিয়ে নাই উধাও, তারপরে আবার 0 অ্যাসাইনমেন্ট নাম্বার 1। ভালো লাগে না অ্যাসাইনমেন্ট করতে? দুইটা, কয়টা গ্যাপ হয়েছে? 4 5 6 কোনোটাই নাই। তারপরে হইতেছে ফাইনাল প্রজেক্টও নাই। তারপরে হইতে 0 অ্যাসাইনমেন্ট একটা দিছো, 2 নাম্বার নাই, 3 নাম্বার তো নাই। হ্যাঁ, করো, যার যেরকম নিয়ত থাকবে সে সেরকম করো, বাকিগুলো তো আরো নাই।
অনেক সময় নেয়। ব্যাংক লোনটা করার পরে ব্রেক হবে, ঠিক আছে? 15 মিনিটের ব্রেক দিব। ব্যাংক লোন ঠিক একইভাবেই, ঠিক আছে? একই মানে ফাইলটা এখানে লাস্ট পর্যন্ত ব্যাংক লোন অ্যামাউন্ট হচ্ছে 4.5 লাখ। কয়টা কিস্তিতে পরিশোধ হবে? 36টা কিস্তিতে 5.50% হারে, ঠিক আছে? এখানে 2023 থেকে স্টার্ট। আপনারা করবেন হচ্ছে কত না 26 পর্যন্ত করবেন, 26 পর্যন্ত, ঠিক আছে? ওকে, বুঝি নাই। এক্সেপশনাল কয়েকটা দেন, এক জাতীয় হলে বেশি ভালো। এক্সেপশন করতে দেন। কিন্তু একটা 100 বেশি। করেন না, একটু প্র্যাকটিস করতে কি সমস্যা? ডলার তো মানে আসবে তো, তাই না? একটা সময় তো আসবে, তখন ক্লায়েন্টকেও কি বলবেন যে একটা এক্সেপশনাল দেন। এখন প্র্যাকটিস করলেই পরীক্ষার হলে ভুল কম হবে, ঠিক আছে? না হলে পরীক্ষার হলে বাবা মা ভাই বোন গিয়ে দোয়া করলেও কাজ হবে না, সত্যিকার অর্থেই তাই। আপনি যদি বাসায় গিয়ে না পড়েন, তাহলে বাবা মা ভাই বোন যদি পরীক্ষার হলে সামনে দাঁড়ায়ও যদি দোয়াও করে, তাও সেটা উপরওয়ালা চিন্তা করবে, উপরওয়ালা চিন্তা করবে যে হ্যাঁ তুই সেটা ডিজার্ভ করো কিনা, তাই না? এজন্য এখন প্র্যাকটিস করলে পরে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এই জন্যই দেওয়া। কারণ আপনাদের প্র্যাকটিস করে আমার কি লাভ? আমার কোন লাভ আছে? দিলেতে হলো না। হ্যাঁ করেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে সর্বপ্রথম কি করতে হবে ভাই? আমার তো লোন অ্যামাউন্টটাকে নিয়ে সেম ভাবে কুইক বুকস এর মতো ব্যাংক লোন নামে আমি কি করব, একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে, তাই তো? কারণ আপনারা ওই বয়সে নাই যে আপনাদেরকে বলে বলে আপনাদের কাজ করাইতে হবে। যদি ম্যাচুরিটি মেন্টালিটিতে না থাকে তাহলে আসলে কোনো জায়গায় থাকবে না দুনিয়াতে। ওকে, তাহলে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স আমরা সবই করতে পারি, কিন্তু এই কাজের বেলায় আসলে হয় না। কবে ডলার আসবে সেই চিন্তাতে থাকি। ওকে, ব্যাংক ব্যাংক লোন নামে আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব, কি নন কারেন্ট লায়াবিলিটি, তাই না? যেহেতু দীর্ঘমেয়াদী ছিল। আচ্ছা, কোড নাম্বার তো দেখি নাই, আমি তো বলি নাই সব করতে। 820 ভালো ভালো নাম্বার সব তারা নিয়ে নিছে। 812 দিই, হ্যাঁ। তো ভালো জায়গা নাম্বার একটা এখন হলে আউট হয়ে গেছে। কাজ হইলে হয়েছে না? ওই যে একটা কথা আছে না, একটি দুর্ঘটনা সারা জীবন আর কান্না হয়ে যাবে পরে। এইগুলো দুর্ঘটনা করা মনে রাখেন, লাগে। বলে দিলাম। আজকে একজন নক দিছে আমাকে, সে এরকম ভাবে বলতেছে যে মানে সে আমার স্টুডেন্ট না, সে বলতেছে যে স্যার আপনাকে ওই কাজের সম্পূর্ণ টাকায় আমি পেমেন্ট করে দেব। আমি বললাম যে কত টাকা পেমেন্ট করবেন? বলে স্যার $10। আমি তাকে বললাম যে ভাই ওই টাকা দিয়ে আপনি ঝালমুড়ি কিনে খান। $10 দিয়ে পেমেন্ট করছে, মানে ফাইবারে তাকে নক দিছে। ভাই ফাইবার কোনোদিনও আপনার ইমেল কি চায়? ইমেল ফোন নাম্বার চায় কোনোদিনও? হ্যাঁ, সে কোনো কিছুই পারে না, মানে আর কি সে কাজও পায় না, অথচ সে প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট নিয়ে বসে আছে। সে গিগ টিক ওপেন করে, মানে আর কি সে পুরো আমাকে হোয়াটসঅ্যাপে যখন পাঠাইছে, একের পর এক মেসেজ যখন পাঠাইছে, তখন আমি বললাম যে ভাই আপনি অনেক মেধাবী। ভাই আমি এত মেধাবী না যে আমি কাজ শিখে তারপরে কাজ নিই। বলে যে স্যার $10 আসছে, অনেক বড় কাজ। আমি বললাম যে কি কাজ? মানে আর কি উপরে লেখাই ছিল যে একটা নতুন কোম্পানি সেট আপ, কোনোদিনও এই কাজ আপনার আসবে না $10, সর্বোচ্চ গেলে $5। তাও যে আপনাকে পেমেন্ট মেথডে জানতে চাইছে, এটা তো ফেক, সম্পূর্ণ বুঝে যাইতেছে। সে তো খুশি হয়ে গেছে, পরে তাকে বসে ওটা নিয়ে ঝালমুড়ি খায়। আচ্ছা, ব্যাংক লোন অ্যাড করা শেষ না? এবার আসেন ব্যাংক লোনে কি আমার ওপেনিং ব্যালেন্স দিতে হবে। ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য তো আমি রিসিভ মানি বা স্পেন্ড মানি ব্যবহার করতে পারবো না, কারণ এটা তো যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট না, তাহলে আমাকে দিতে হবে কিসের মাধ্যমে? কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে। শো অল অ্যাকাউন্টসে চলে যাব। কত দিয়েছিলাম? 800, 812। এই যে দেখেন এখানে কত 4.5 লাখ ছিল না? 4,50,000 ছিল, এই 4,50,000। আর ব্যাংক ব্যাংক নামে একটা ক্রেডিট করে দিন। ব্যাংক আছে কি?
ওই যে মঞ্জ ব্যাংক, তাই না? ধরলাম ডেবিট করে দিয়ে 4.5 লাখ। না হলে আমার ক্যাপিটাল দিয়ে মিলাইতে হইতো, তাই না? ক্যাপিটাল দিয়ে মিলে পরে রিসিভ মানি ব্যবহার করে পরে ওই ব্যাংকে নিতে হতো। হ্যাঁ, লোন ব্যাংকে আসবে না, এই জন্য দেখেন এই ডেবিট ক্রেডিট সমান হয়ে গেছে। সেভ করে দিব। অনেক সময় যদি নাও আসতে পারে তখন অল্টারনেটিভ সলিউশন বলে দিলাম, শেয়ার ক্যাপিটালে নিবেন, শেয়ার ক্যাপিটাল নেওয়ার পরে পরে রিসিভ মানি দিয়ে সেটাকে ব্যাংকে ট্রান্সফার করে নেবেন। ঠিক আছে? ওকে, আমি আবার অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্ট বাবা জীবনের কাছে চলে যাই। লাইবিলিটি না, এই 4.5 লাখ অ্যাড হয়ে গেছে না? এইবার আসেন আপনার জার্নাল দেওয়ার পালা। ঠিক আছে, যারা দুইটা দিবেন আর যারা একটা দিবেন তাদের মেধাবীদের কথা নাই বলি। ঠিক আছে, আচ্ছা দুইটা যেহেতু দিতে হবে তাহলে প্রথমে ইন্টারেস্টের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাকে আমার কি জার্নালটা কি দিব আমি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর কি ব্যাংক লোন ক্রেডিট করে দিব। ওকে ফাইন। আমি দেখি তো ইন্টারেস্ট এক্সপেন্স নামে কোনো কিছু কি আছে আমার, একটু সার্চ করে দেখি। ইন্টারেস্ট পেইড আছে, তাই না? এটা দিয়ে দেওয়া যাবে। তাহলে আমি চলে যাব ম্যানুয়াল জার্নালে। ওকে, ইন্টারেস্ট অ্যাক্রুড অন জানুয়ারি না, জানুয়ারি 2023, মানে জানুয়ারির যে ইন্টারেস্টটা ছিল, এই যে জানুয়ারি যে ইন্টারেস্টটা ছিল, তাই না? সেটা ডিউ তো হয়েছে আগের মান্থে গিয়ে, তাই না? তাহলে হবে ডিসেম্বর 31, 2022, ডিসেম্বর 31, 2022। ওকে, ন্যারেশন দেখেন অটোমেটিক্যালি কিন্তু ন্যারেশন চলে আসে, দেখছেন? ওই যে উপরে সিলেক্ট করা থাকার কারণে। তাহলে আমার কি হবে, ইন্টারেস্ট পেইড ডেবিট আর কি হবে, ব্যাংক লোন ক্রেডিট। ওকে, কত টাকা, যে টাকা আমার ইন্টারেস্টের টাকা ছিল ডেবিট ক্রেডিট, দেখেন সমান হয়ে গেছে না? পোস্টিং করে দিব। ওকে, ডুপ্লিকেট করে রাখতে হবে। ব্যাংক লোন বেড়ে গেছে না? এবার কি করব, পেমেন্ট করব কোন টাকা, যেটা ইনস্টলমেন্টের টাকা। তাহলে পেমেন্টের জন্য কি জার্নাল হইতো বলেন তো, ব্যাংক লোন ডেবিট হইতো, তাই না? আর যে পেমেন্ট গেট হয়েছিল সেটাই ক্রিয়েট করতাম। কিন্তু এখানে তো জার্নালের মধ্যে তো ব্যাংক পাবো না, তাহলে আমাকে কি দিয়ে দিতে হবে বলেন তো, আমাকে কি দিয়ে দিতে হবে, স্পেন্ড মানি দিয়ে দিতে হবে না? আমি স্পেন্ড মানির মাধ্যমে টাকাটা দিয়ে দিচ্ছি, ধরলাম আরবিএস ব্যাংকের মাধ্যমে আমি টাকাটা দিব। তাহলে ওকে, কয় তারিখ, জানুয়ারি 1, 2022, সরি 23। ওকে, তাহলে এটা কি দিব, ইন্টারেস্ট পেইড অ্যামাউন্ট অফ ব্যাংক লোন, 1 নাম্বার। আর ইউনিট প্রাইসটা দিব হচ্ছে যেটা কপি করে আনছি, সরি ভুল হয়ে গেছে, 13,000। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্ট কোনটা দেবো বলেন তো, চার্ট অফ অ্যাকাউন্ট দিব কোনটা, কমাইতে হবে কোনটাকে, ব্যাংক লোন, এটা যাতে ভুল না হয়। সেভ করে দেন। ওকে, এবার আবার একটু চার্ট অফ অ্যাকাউন্টে রিলোড দিই, কি হাল অবস্থা আমার ব্যাংকের, 4,38,474.34, 4,38,474.34, তার মানে ট্রিটমেন্ট ঠিক আছে আমার। ঠিক আছে, তাহলে একবার কি করতে হবে, আপনাকে জার্নাল দিতে হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট, মানে ব্যাংক লোনটাকে বাড়াই দিতে হবে। এর পরবর্তীতে স্পেন্ড মানি ব্যবহার করে আপনার ব্যাংক লোনটাকে কমাইতে হবে। ঠিক আছে, এইভাবে করে আপনারা করিবেন হচ্ছে বেশি, এটা করা যায় না, জার্নাল দিতে হয় না দেখেন।
আচ্ছা, এই যে ফেব্রুয়ারি 1, 2025 পর্যন্ত, ঠিক আছে, এই 26 নাম্বার পর্যন্ত করবেন। 24 পর্যন্ত করবেন, কি আছে? ওকে, চ্যাট জিপিটি মনে আছে তো? হুম, স্ট্যাটিউকে কাজ করি তো ওগুলো সবই কর্পোরেশনের কাজ কি না রেফারেন্স করি। ওকে, তাহলে এখন আমরা আমাদের রিকনসিলিয়েশন স্টার্ট করব। রিকনসিলিয়েশনের জন্য আলাদা কোনো প্যানেল নাই, আমাদের অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে যেতে হবে। অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে যেতে হবে। এখানে আমাদের রিকনসিলিয়েশন করার জন্য আগে আমাকে ব্যাংকটাকে সিলেক্ট করতে হবে। আপনাদের 4 নাম্বার অ্যাসাইনমেন্টের ভিতরে এটা আছে। এখানে ক্রেডিট কার্ডও দিয়ে রাখছি। ক্রেডিট কার্ড হচ্ছে 2টা, তারপরে ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে 2টা, 3টা, 4টা। ওকে, তাহলে মেট্রো ব্যাংক জানুয়ারি আইটা ব্যাক করলে তো না, আমি দেখছি সবে কি সিম দিব? ছলনাময় নারীর মতো শুধু ছলদ। একটু রিকনসিলেশন এটা লাইফের সব থেকে সুন্দর রিকনসিলেশন নাকি? আচ্ছা, দ্রুত করেন, তারপরে কিন্তু আর নিব না পরে, আজকেই আপনাদের প্রজেক্ট জেরোটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে আমরা একটা স্টেটমেন্ট থেকে, এটা হচ্ছে মেট্রো ব্যাংক, ঠিক আছে, মেট্রো ব্যাংকের স্টেটমেন্ট থেকে আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে ওপেনিং ব্যালেন্স, তারপরে কত থেকে কত তারিখ পর্যন্ত, তারপর কি ক্লোজিং ব্যালেন্স, তাই না? ঠিক একইভাবে আমরা এই পিডিএফ থেকে সিএসবি তে কনভার্ট করব, যেটা আগে দেখায় আসছি, জেলাও সেই কদু। ঠিক আছে, আমি একটা করে রাখছি, এখানে বেশি না, মাত্র 111টা। বলতে পারেন 392টা পর্যন্ত কি করে অ্যাবজর্ব করছি। অ্যাবজর্ব করছি সমস্যা না। আচ্ছা, 392টা করতে পারলে তাহলে এটা পারবেন, এটা কোনো ব্যাপার না। এক্সেল করা থাকলে তো 3000 পারা যায়। আর এক্সেল করা না থাকলে 2500 যদি দিই আমি, আপনাদের করে দিতে পারবেন, ভাই 1 ঘন্টা সময় দিব। এক ঘন্টায় পারবো না। সম্ভব করে দিতে পারলে $10 পাবেন, না হলে পাবেন না। এমন করে দিবেন, সময় দেয় না ওগুলো টাইম বার থাকে না। ওই জন্য 1 ঘন্টা দিলাম তো। আচ্ছা, অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা তাহলে মেট্রো ব্যাংকের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। হ্যাঁ, তাহলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টটা করতে হবে, তারপরে ওপেনিং ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব, অ্যাড উইদাউট ব্যাংক ফিট। কিরে বাবু জীবন, ওকে, নাম হচ্ছে মেট্রো ব্যাংক নাকি? কেউ কি চলে গেছে নাকি? অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আদার, অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা দিব, অ্যাকাউন্টের কোড আপাতত দিব না, অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, এই যে মেট্রো ব্যাংক অ্যাড হয়ে গেছে, এখন এটার কি ওপেনিং ব্যালেন্স আনতে হবে না? ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ, ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে এখানে কত, জানুয়ারি 1, 2020, তাই তো, 888.15। ওকে, এটা কিসের মাধ্যমে দিব? রিসিভ মানি দিয়ে, প্লাস নিউ থেকে রিসিভ মানি ব্যবহার করব, মেট্রো ব্যাংক চেকিং। ওনার আর এতে এক্সিস্টিং ব্যাংক হলে কি করতাম? এক্সিস্টিং ব্যাংক হলে অটোমেটিক কানেক্টেড থাকতো, তখন আর আমার আছে হাত দেওয়া লাগতো না। হ্যাঁ,
ক্যাপিটাল। ব্যাস, ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া শেষ। এইবার আসেন আমরা বেসিক্যালি আমাদের রিকনসিলিয়েশনের পার্টে যাব। প্রথমে অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে আসবো, কি মেট্রো ব্যাংক, তাই না? মেট্রো ব্যাংকটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এইখানে স্টেটমেন্ট ইম্পোর্ট করার জন্য কয়েকটা জায়গা আপনাকে দিবে। এই যে এখানে একটা ইম্পোর্টিং ব্যাংক স্টেটমেন্ট, অথবা ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন থেকে ইম্পোর্ট স্টেটমেন্ট, দুইটাই করতে পারেন। আর যদি আপনার ব্যাংক কানেক্টেড থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার এই যে ট্রানজ্যাকশন গুলো এখানেই শো করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর অপশন কি কি আছে? রিকনসাইল। রিকনসাইল হচ্ছে কি? রিকনসাইল মানে আপনার যতগুলা ট্রানজেকশন আপনি ইম্পোর্ট করবেন, প্রত্যেকটা ইম্পোর্টকৃত ট্রানজেকশন আপনার রিকনসিলিয়েশন সেন্টারে পাবেন। তারপর ক্যাশ কোডিং, ওই যে মনে আছে প্রথম দিন যে আমি বলছিলাম ক্যাশ কোডিং নেওয়ার জন্য বিজনেস এবং অ্যাকাউন্টিং এ আমাদের কি করতে হবে? আমাদের অ্যাডমিন অ্যাক্সেস নিতে হবে। আচ্ছা, ক্যাশ কোডিং এর ব্যবহার দেখবেন। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, এখানে সকল আপনার স্টেটমেন্টের ডিটেলস গুলো আছে। আর অ্যাকাউন্ট ট্রানজেকশন হচ্ছে সকল ট্রানজেকশন গুলো এখানে। তাহলে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে, যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, আমাদের ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করে নাও, তাই না? তাহলে আসেন এই যে আনরিকনসাইলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অপশনের পাশে ড্রপ ডাউন থেকে মার্ক অ্যাজ রিকনসাইল্ড, মানে আমরা তো জানি এটা ঠিক আছে, এই জন্য আমরা রিকনসিলিয়েশন ম্যানুয়ালি করে নিলাম। তারপরে আবার ব্যাংকে ফিরে যাব। এই দেখেন অ্যাকাউন্ট ট্রানজেকশনের এখানে রিকনসাইল্ড অপশনটা লেখা আসে। এরপরে আসেন আপনাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে আমরা ইম্পোর্ট অপশনের জন্য চলে যাব। ইম্পোর্ট স্টেটমেন্ট। স্টেটমেন্ট ইম্পোর্ট করার জন্য তিনটা অপশন, আপলোড, ইম্পোর্ট, সেটিং, রিভিউ। আপনাকে একটা সিএসভি ফাইল তারা দিচ্ছে, সিএসভি ফাইলটা দেখে নেন কিরকম ভাবে ইম্পোর্ট করা হয়। ডেট, অ্যামাউন্ট, মানে টাকার জন্য একটাই মাত্র কলাম পাবেন, কুইক বুকসের মতো দুইটা পাবেন না। ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার, ঠিক আছে? এই কয়টা কলাম আপনার থাকতে হবে। ম্যান্ডেটরি হচ্ছে ডেট আর অ্যামাউন্ট, ঠিক আছে? ডেট আর অ্যামাউন্ট। ওকে, আমাকে যেহেতু ফাইল ঠিক করা আছে, আমি ফাইলটাকে জাস্ট আপলোড করে দেব। ব্রাউজ করে দিলাম, নেক্সটে যাব। ইম্পোর্ট সেটিং, এটাকে বলা হয় ম্যাপিং, ওই যে কুইক বুকস এর মতো। এখানে আপনার জেরোর ফাইলের সাথে আপনার হেডিং ফাইলগুলোকে মিলাবেন, ঠিক আছে? মিলানো কমপ্লিট হলে নেক্সট অপশনে যাবেন, সবগুলো ঠিক থাকলে কমপ্লিট ইম্পোর্ট। বাস, এই 110টা ইম্পোর্ট হয়ে গেছে। এখন এগুলো কোথায় পাবো? আমরা রিকনসাইল অপশনে পাবো। দেখেন কত সুন্দর জেরো রিকনসাইলটা, আমার এই জন্য জেরোটা এই কারণে ভালো লাগে, না হলে তার প্রতি ভালোবাসার আর কোনো রিজন নাই, ঠিক আছে? সবই ছলনাময়। দেখেন লাইনটা শুরু হয়েছে এই পাশ থেকে, শেষ হয়েছে ডান পাশে গিয়ে। কি বলছে? হোয়াটস দিস, রিভিউ ইওর ব্যাংক লাইন। আপনি বাম পাশে ব্যাংকটাকে রিভিউ করবেন, ডান পাশে গিয়ে আপনি ম্যাচ, মানে আর কি ট্রানজেকশন গুলাকে ক্যাটাগরাইজেশন করবেন। এখানে চারটা অপশন। ম্যাচ, ম্যাচ আমরা সবাই জানি, যদি সিমিলার ট্রানজেকশন যদি আপনার এই সফটওয়্যারে থাকে তাহলে আপনাকে দেখে জাস্ট ম্যাচিং করে দিতে হয়। তারপর ক্রিয়েট মানে কি? নতুন করে করতে হবে। ট্রান্সফার মানে কি? মানে যদি কোনো কারণে আপনার এই অ্যামাউন্টটা যদি ট্রান্সফার মানি হয় তাহলে ট্রান্সফার ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস, ডিসকাস। এই যে আমরা মনের মাধুরী মিশে নিজের মতো করে রিকনসাইল গুলো করবো, এখন আমার ক্লায়েন্ট তো দেখতে হবে যে এক্স্যাক্টলি আমি কি করছি। ক্লায়েন্টের ফাইল আমরা কুইক বুকসের সময় শিখিয়ে দিয়েছিলাম কি, ফাইল একটা করে ক্লায়েন্টকে পাঠানোর জন্য, কিন্তু জেরোতে অটোমেটিক্যালি ভিতরে একটা অপশনই আছে ডিসকাস। আপনি এখানে কি করছেন এটা আপনি এখানে লিখে রাখতে পারেন, পরে ক্লায়েন্ট সেটা দেখবে যে এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে দেখেন ম্যাচিং এর তো এখানে ম্যাচিং তো সিমিলার ট্রানজেকশন তো নাই, এই জন্য নাই। দেখেন আমি একটা অপশন দেখাই আপনাদেরকে, এই যে দেখেন কি সুন্দর করে তারা দিছে। বাম পাশে হচ্ছে কি ট্রানজেকশনের ডেট, ডেসক্রিপশন, ট্রানজেকশন অ্যামাউন্ট, ট্রানজেকশন টাইপ কি ডেবিট হয়েছে, তার মানে কি স্পেন্ড মানি। দেখেন এই ডেসক্রিপশনের মধ্যে ফেসবুক কথাটা লেখা ছিল, এই জন্য কার জন্য, হু মানে কি কোন ব্যক্তি, মানে কোন কন্টাক্ট। হু মানে হচ্ছে কন্টাক্ট, কন্টাক্টটা সে ডেসক্রিপশন থেকে নিয়ে নিছে। তারপর হোয়াট মানে কি চার্ট অফ অ্যাকাউন্ট, কোন চার্ট অফ অ্যাকাউন্টে যাবে সেই এইটাকে পড়ে নিছে। এইটাকে পরে সে বুঝতে পারছে এটা হচ্ছে কি আপনার অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এ যাবে। আপনি চাইলেও যদি মনে হয় যে না আপনার কাছে ঠিক হয় না, আপনি আবার সিলেক্ট করে ঠিক করে নেবেন। আর হোয়াই মানে কি ডেসক্রিপশন, যে এই যে এখানে যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটাই আপনি এখানে লিখে কপি করে দেন। আর
আপনার ভ্যাট, নো ভ্যাটের প্রয়োজন, যদি নো ভ্যাট হয় তাহলে এই যে এখানে দেখেন ভ্যাটের এখানে পাশে ড্রপডাউনে ক্লিক করে নো ভ্যাট দিবেন, ঠিক আছে, যে অ্যাড জাস্ট ওকে দিবেন, ক্যাটাগরাইজেশন কমপ্লিট। এটা কি সিঙ্গেল সিঙ্গেল ওকে না পুরোটা add? দেখাচ্ছি, আসতেছি সামনে আরো, ব্যবস্থা আছে কিনা? আছে আছে আছে, সবই আছে, একটু ধৈর্য সহকারে বসেন, কেউ নিরাশ হবেন না, প্রেমের বিরহের মতো নিরাশ করবো না আমি, ঠিক আছে, ওকে দিয়ে দিব, তাহলে এই দুটো হয়ে গেল। এইবার বাকিগুলো তো নাই, আমাকে বাকিগুলো ক্যাটাগরাইজেশন করতে হবে, তাই না? দেখেন ক্যাশ কোডিং অপশনে যাব, এইখানে হচ্ছে আমার আসল খেলা, এই জায়গাটা খেয়াল রাখবেন, বিশাল বড় জায়গা না? ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, কিন্তু ভাই ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, তার মানে কি পেপালের জন্য কি আপনি পেমেন্ট করছেন, তাই তো? আচ্ছা, সবগুলা কি স্পেন্ড মানি না? সবগুলা কি ম্যাক্সিমামে কি আপনার স্পেন্ড মানি, ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্টের যেগুলো। এইবার আসেন আমি একটা রুল ক্রিয়েট করবো, এই যে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন থেকে চলে যাব ব্যাংক রুল, কত সুন্দর করে রুলটাকে তারা ডিসক্রাইব করছে, দেখেন এটা হচ্ছে ভিডিও, ভিডিও দেখে নিন সবাই। প্রথমে রুলস এর মধ্যে তারা ক্যাটাগরি করে ফেলছে, এটা কি স্পেন্ড মানি রুল, না রিসিভ মানি রুল, না ট্রান্সফার মানি রুল। আপনাকে আগে দেখে বুঝে নিতে হবে যে এটা কোন টাইপের রুল। যেহেতু স্পেন্ড মানি রুল, তাহলে স্পেন্ড মানি রুলে ক্লিক করে ক্রিয়েট রুলে যাবেন, এইখানে বলছে অ্যাপ্লাই ব্যাংক রুল, অ্যাপ্লাই কি ব্যাংক রুল, তাই না? ব্যাংক রুলটা অ্যাপ্লাই করবেন, এনি না অল, এনি। তারপর টেক্সট ফিল্ড, আমরা নর্মালি কি কুইক বুকসে জানতাম ডেসক্রিপশন দিয়ে ম্যাচ করা যেত, ব্যাংক টেক্সট দিয়ে ম্যাচ করা যেত, অ্যামাউন্ট দিয়ে ম্যাচ করা যেত, দেখছেন এখন কত কিছু দিয়ে ম্যাচ করা যাবে, আমরা ডেসক্রিপশন দিয়ে ম্যাচ করব কেন? ডেসক্রিপশনের মধ্যে কোনটা ছিল, মেট্রো ব্যাংক না? আচ্ছা মেট্রো ব্যাংকে যাই, ক্যাশ কোডিং এ যাব, হ্যাঁ আচ্ছা, এই যে এটা কি ডেসক্রিপশনে ছিল না, এই লেখাটা আমি কপি করে আনবো, নিয়ে এসে কন্ডিশন কন্টেন্ট থাকবে ভ্যালুতে আমরা এটা পেস্ট করে দেব। আচ্ছা, টু অ্যান এক্সিস্টিং নিউ কন্টাক্ট, এখানে কি পেপাল নামক একটা কন্টাক্ট সৃষ্টি হয়েছে না, পেপাল নতুন, তাহলে আমি কন্টাক্টের নামটা এখানে অ্যাড করে দিই, পেপাল, ঠিক আছে, পেপাল, তাহলে একটা কন্টাক্ট অ্যাড হয়ে গেল কি পেপাল। এরপরে আসেন অ্যালোকেট দ্য লাইন আইটেম, এইখানে দুইটা জিনিস বলছে, একটা বলছে অটোমেটিক্যালি অ্যালোকেট ফিক্সড ভ্যালু অফ দ্য লাইন আইটেম, মানে অটোমেটিক্যালি অ্যাপ্লাই হওয়ার জন্য না, আমি জিনিসটাকে দেখতে চাচ্ছি এক্স্যাক্টলি কি ঘটবে, তাই না? তারপরে বলছে উইথ অ্যান রিমাইন্ডার অ্যালোকেট রেশিও ইউজিং পার্সেন্টেজ লাইন আইটেম, মানে আপনি কতটুকু এই রুলটা অ্যাপ্লাই করবেন, 100%, 50%, 30%, না 40%। এই যে ডেসক্রিপশনে আমি ওই জিনিসটাকে পেস্ট করব, এই যে অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট কি হবে, মার্কেটিং না, অ্যাডভার্টাইজিং এন্ড কি মার্কেটিং, ট্যাক্স রেট চেঞ্জ করে দেন নো ভ্যাট, পার্সেন্টেজ, এই যে দেখেন আপনি কিন্তু চাইলে রুলের কত অংশটুকু আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা এখানে বলে দিতে পারেন। তারপরে সেট অ্যাজ দ্য রেফারেন্স, রেফারেন্স না আমি কিসের সাথে মিলাচ্ছি, ডেসক্রিপশনের সাথে মিলাচ্ছি। তারপরে অ্যাড রুল, কোন ব্যাংকের জন্য করতেছি, মেট্রো ব্যাংকের জন্য, নেম অফ দ্য রুল পেপাল দিয়ে সেভ করে দিব, আমার রুলটা কমপ্লিট। এইবার আসেন আমি আবার সেম জায়গায় ক্যাশ কোডিং অপশনে এসে জাস্ট একটু রিলোড দিব, ম্যাজিকের মতো হয়ে যাবে, দেখেন, দেখছেন, দেখেন ক্যাশ কোডিং এর সুবিধাটা কি, সব সিলেক্ট করলাম, যেগুলা ক্যাশ কোডিং রুলের আওতায় পড়ে নাই, অংশের সহায়তা না আমি আলাদা করে রাখবো, এটাই হচ্ছে ক্যাশ কোডিং এর সুবিধা, দেখেন, না হলে কি আমাকে প্রত্যেকটা ওকে 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 দিতে হইতো, ঠিক আছে? এই ক্যাশ কোডিংটা তখনই পাবেন যখন আপনি ইউজার মানে আর কি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দেন, তারপরে আপনি দেখছেন কয়টা হয়েছে, 100টা নাই, সব চলে গেছে, এক নিমিষে কি 100টা চলে গেছে, আর বাকি আছে হচ্ছে 8টা। এবার 8টা ক্রেডিট কার্ড যেটা, হ্যাঁ আচ্ছা ক্রেডিট কার্ড পারচেজ, এটা আমি বুঝতে পারতেছি এটা অ্যাডভার্টাইজিং, তাই না? অ্যাডভার্টাইজিং রিলেটেড হয়েছে, এটা হচ্ছে নো ভ্যাট, নো ভ্যাট, এটার পেই, পেই হচ্ছে কি লিঙ্কডইন, তাই না? আপনি চাইলে পেইটা লিখে দিতে পারেন, নট ম্যান্ডেটরি, লিখে দেওয়া থাকলে ভালো, ঠিক আছে? তারপর হচ্ছে গুগল অ্যাডস, তাই তো, গুগলের জন্য আপনি অ্যাডভার্টাইজিং কস্ট করছেন, করে নিচ্ছে তো সে, হ্যাঁ আমরা এটাই ওপেন হয় না।
হ্যাঁ, সেক্টর গুলো করছি না, নো ভ্যাট। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি মেলচিপ। মেলচিপ কার প্রোডাক্ট কেউ বলতে পারবেন? হুম, না ভাইয়া, কুইক বুকসেরই, ইনটুইট কর্পোরেশনের একটা প্রোডাক্ট মেলচিপ। বলছি না ধ্যান নাই আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি, তাই না? ব্যাংক ফি আছে কি? তাহলে ব্যাংক ফি দিতে পারবো, হ্যাঁ ব্যাংক ফি। তারপর ট্রানজেকশন চার্জ, এটাও ব্যাংক ফি দিয়ে দিই, কারণ ব্যাংকের সাথে যেহেতু ট্রানজেকশন হয়েছে। ওকে, তারপর ক্রেডিট কার্ড, নেমস্কো, নো ভ্যাট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছটা কমপ্লিট, তাই না? এবার এই দুইটা কি, আমি একটু আবার ব্যাকে চলে যাব, রিকনসাইলে চলে যাব, রিকনসাইল অপশনে। এখানে গিয়ে আমি ডিটেলসটা একটু দেখতে পারবো, তাই না? দেখি, ইনওয়ার্ড পেমেন্ট, এটাই দেওয়া আছে, কিছুই বলা নাই, তাই না? ডেসক্রিপশনে, আচ্ছা কিছু যেহেতু বলা নাই, আমার তো এখন রিকনসাইল তো মিলাইতে হবে, তাই না? আমরা অবশ্যই কি প্রপার ডকুমেন্ট দেখেই মিলাবো। আমি আপাতত পক্ষে ট্রান্সফার ধরে নিচ্ছি, এই জিনিসটাকে কি ট্রান্সফার ধরে কাজ করতেছি, যেহেতু কোথা থেকে আমি রিসিভ করছি সেই জিনিসটা আমার বলা নাই। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আমার ট্রান্সফার হয়ে আসে, এটা আরবিএস ব্যাংক, এটা আরবিএস ব্যাংক দিয়ে ট্রান্সফার করে দিলাম। দেখেন রিকনসাইল কি ডান না? 399.47, 399.47 মিলছে? কি খাটনি কি বেশি হলো না কম হলো ভাই? আপনি তো এই জায়গায় হয় না, আপনি হয়ে না, কুইক বুকসের থেকে কি জেরোতে স্মুথ কিনা, তাই না? কুইক বুকসের থেকে জেরোতে কিন্তু অনেকটা স্মুথ আপনার কাজ করার। তারপর আপনি রিকনসিলেশন রিপোর্ট বের করতে যাচ্ছেন, এই যে এখানে রিকনসিলেশন রিপোর্ট আছে, দেখতে দেখতে আপনাদের সাথে কোর্সের প্রায় শেষ দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে, তাই না? এই তোমার কি আপওয়ার্কের অ্যাকাউন্ট আছে? না। তাহলে খুলবা না, ক্লাসের তোমারটা খুলে দেবো, ঠিক আছে? ভুল করে যাতে যদি খুলছো তাহলে ওই দিন কিন্তু মনে রাখো, শাস্তি যা দিব তাই মানতে হবে। হ্যাঁ, একবারই করছি, ইস, অর্থনৈতিক শাস্তি হলো আমাদের কথা খেয়াল রাখি ও না, ওটা সম্পূর্ণ আমার, ওটা সম্পূর্ণ আমার। স্কিপ করে গেল না, ওটা সম্পূর্ণ আমার, ওটা আপনাদের না। সে সম্পূর্ণ পার্সোনালি আমাকে সাথে সে কমিউনিকেট করবে। আচ্ছা, জানুয়ারি 31 তারিখ পর্যন্ত আপডেট করি। এই যে রিকনসিলেশন, মনে হচ্ছে কি ছোট্ট একটা রিপোর্ট না, কিছু নাই। দেখেন ছোট মরিচের ঝাল কেন বেশি বলে, কয় পেজ হয়েছে? 8 পেজ হয়ে গেছে। মানে খাওয়ার পরে, মরিচ খাওয়ার পরে বোঝা যায় যেটা কতটুকু। হ্যাঁ, সিস্টেম করতে হবে ঠিক আছে, মানে উপরে সামারি শুধু আপনাকে দেখাইছে, হ্যাঁ সামারি দেখাইছে, কিন্তু এক্সাক্ট ঘটনা সে আপনার রিপোর্টের সময় আপনাকে বের করে দিবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে আপনারা ব্যাংকের কাজ করবেন, কথা বুঝাইতে পারছি? ব্যাংকের রিকনসিলিয়েশন এইভাবে করবেন। এর, হ্যাঁ, এখন তো আমাদের যে ব্যাংকে আমরা কাজ করতেছি, ওই যে প্রিন্টিং নিচ্ছি বা পাসপোর্ট অর্ডার করছি, নতুন করে ওপেন করবেন, নতুন 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 করে ওপেন করে কাজ করবেন। হ্যাঁ, নাহলে ওটাতে মিলে দেবো, চেক করে করে উঠে দেবো। গিয়ে ঠিক করে দেওয়া লাগে হ্যাঁ। কারণ নাহলে যত আমার কম আছে বা বেশি আছে, ওটা স্ক্যান মানি বা রিসিপ্ট মানি করে নিয়ে একটা করে করতে ওরা হবে। ওদের নিউ নিউ দিয়ে একটা স্টার্ট করুন। এরপরে আসেন ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড সিমিলার ভাবে প্রিভিয়াস ব্যালেন্স, কমন করছে ভাই দীর্ঘ 15 বছর পড়াচ্ছি বিবি এবং এমবিএ ইউনিভার্সিটি ছেলেপেলেদের। এর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াইছি, তারপরে হইতেছে ব্র্যাকে পড়াইছি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াইছি, ফ্যাকাল্টি মানে আর কি মেম্বার হিসেবে,
ঠিক আছে, তারপরে হইতেছে কলেজে তো পড়াইছি হিসাবের বাইরে, এরপরে যখন পিএইচডি হোল্ডার হয়ে গেছি এরপরে আরো বেশি পড়াইছি, এই জন্য তো বুঝি কিছু কোশ্চেন আপনাদের কমন দিতে হয়, নাহলে পরীক্ষার হলে আপনাদের বাসায় রাখা যায় না। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য বাসায় রাখার জন্য এটা দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, প্রিভিয়াস ব্যালেন্স এটা দেওয়া আছে, আমরা ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ডের জন্য কাজ করব। আপনার কাছে আছে, আজকে যে শেয়ার করে দিবেন। আমাকে দেয় নাই গিফট করে দেওয়ার আগে আমি তো সব দিয়ে দিতেছি ওনার কোনো ফাইলেই তো আমি পাই নাই যে উনি কোনোটা দিছে, হয়তো দেখা গেছে ডিলিট করে ফেলছে। দাগগুলা রাখি নাকি আচ্ছা, অ্যাড উইদাউট ব্যাংক অ্যাকাউন্টে যাব। আমেরিকান এক্সপ্রেস, অ্যাকাউন্ট টাইপটা হবে আদার। দেখি একটা নাম্বার দিই, দূর। এই 756 চলে আসছে। তারপরে ক্রেডিট কার্ড অ্যাড করা কমপ্লিট। এখন আমাকে কি করতে হবে, তার বিগিনিং ব্যালেন্সটাকে নিয়ে আসতে হবে কিসের মাধ্যমে, স্পেন্ড মানির মাধ্যমে। কত সাল এটা, 2020, তাই না? কি হলো, তো এই এই কাজ করছেন, হ্যাঁ, এটাতে মনে নাই? সো এটা কথা কিন্তু আমাদের সেই জব করা আপুটা কোথায়? আইছিল তো একদিন আগে থেকে তিন করে একজন এগিয়ে বলবে না। ওই যে মানে আর কি, কনসেপ্টটা হচ্ছে কি 2 দিন মিস করব, তৃতীয় দিন আসবো, তাহলে তো আমাকে গ্রুপ থেকে অ্যাড করবেন। হ্যাঁ, পারে তো এই জন্য তাহলে তো ওই জন্য তো তো আমার সেই গুলশান থেকে চলে যদি চলে ভাই আমি উত্তরা ওই খাতা কে দিল গুলশান গেলে উত্তরা যেতে কত ভাই আমি আপনাদের এলাকাতেও আছি কিন্তু, ঠিক আছে, মাঝেতে বসুন্ধরা পড়ে। দেখ হ্যাঁ, এটা আবার ভুলে যান না। আচ্ছা, তাহলে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করা শেষ। চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম, তারপরে কি ওপেনিং ব্যালেন্সটাও দেওয়া কমপ্লিট, তাই তো? ঠিক একইভাবে ওপেন করব, এখান থেকে ইম্পোর্টে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যায়, অথবা ম্যানেজ অ্যাকাউন্টের এখান থেকে ইম্পোর্টে স্টেটমেন্ট করা যায়। সর্বপ্রথম আমার কাজ কি, ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসিলেশন করা, মার্ক অ্যাজ রিকনসাইল্ড। ওকে, আবার চলে যাই, রিকনসাইল কমপ্লিট। এইবার আসেন ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ইম্পোর্ট স্টেটমেন্ট। সেম ভাবে টেমপ্লেট ডাউনলোড করতে দিছে, দেখি তো টেমপ্লেটের কি অবস্থা। ডেট, অ্যামাউন্ট, পে, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার, সিমিলার ভাবে দুইটা ম্যান্ডেটরি, ডেট এবং অ্যামাউন্ট। আসসালামু আলাইকুম। কি বলেন শুভ ভাই? হয় গেস করছিলাম প্রজেক্ট মানে ঝামেলা, জীবনটা বরবাদ। ওকে, এটারও সিএসবি করে রাখছি ভাই, টেনশন নিয়েন না, ঠিক আছে, এই যে সিএসবি করে রাখছি। চা খাওয়ান, ঠিক আছে, সবার কাছ থেকে এক কাপ করে পাইলে তাহলে কয় কাপ হয়ে যায়? হ্যাঁ, সমস্যা নেই, আমার একদিনের কোটা ফিল আপ হয়ে যাবে একসাথে। ওকে, আপলোড করলাম, নেক্সট, যা আছে তাই ইম্পোর্ট মেরে দিই। টেকনিক্যাল মানে একটু ভুল করে দিয়ে রাখছে সবে কি সহজ দিয়ে রাখবে ভাইয়া? সমস্যা
ধরতেই তো সময় লাগে। না, অনেক অনেক কিছু তো ক্লিন করা যাবে না। ওই গ্রুপস আবার অনেক স্ট্যান্ডার্ড হ্যাঁ। করছে। এতদিন পরে বুঝতে পারছেন? বললে নয় জন সব জায়গায় সব ঠিকঠাক করে একটা ব্যবস্থা নেওয়া যায়। ওগুলো সব মিলিয়ে করে আবার ওই যে একটা কথা আছে না, আপনাকে আমি উঠতে দিছি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে সীমানা নির্ধারণ করে দিছি, আপনি কোথায় যাবেন। ওই গ্রুপস আর আরেকটা হচ্ছে যে আপনাকে আগে বিয়ে করে দিছি। কি বলে মামুন ভাই? তার ভাষ্যটা একদম 100% রং না? হ্যাঁ, ওই যে যে ইয়েতে আমরা ইয়ে করতেছি, সব বলে দিই এক্সিকিউটিভ থাকতে আর ভাই আপনাদের সময় এত মেধা আপনারা খাটাইতেছেন, সত্যিকার অর্থে আমার এত মেধাবী না। আমার সবগুলো ম্যানুয়ালি করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, আপওয়ার্কের তো এটা জানি। ওকে, কই যেন ছিলাম, হ্যাঁ, ক্যাশ কোডিং এ যাই একটু। ক্যাশ কোডিং এ গিয়ে ডুপ্লিকেট করে রাখি। আচ্ছা, আপওয়ার্ক যেটা, আপওয়ার্কেরটা নিয়ে আপওয়ার্কের একটা আছে। আচ্ছা, আপওয়ার্কেরটা হচ্ছে লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি। আপওয়ার্কের ম্যাক্সিমাম জিনিসটাই ঠিক আছে, লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি দিব, রুল ক্রিয়েট করে ফেলে, যেহেতু স্পেন্ড মানির। আপওয়ার্কের এটা কি স্পেন্ড মানি না? আপওয়ার্কের এটা স্পেন্ড মানি, স্পেন্ড মানি, স্পেন্ড মানি। ওকে, স্পেন্ড মানি রুল, ক্রিয়েট এ নিউ রুল, এনি টেক্সটের না, আমরা ডেসক্রিপশন দিয়ে মিলাবো, যেটা লিখে আনছি কিন্তু লাস্টের দিকে কেটে দিব, নাহলে মিলবে না। ওকে, এখানে হচ্ছে বোঝেন, হাতে বোঝে, সব এগুলো করতে গেলে আমার মাঠে খেলতে গেলে ঝামেলা হয়ে যায় নাকি? প্র্যাকটিস করা একেবারে কোনগুলো সরকার মাধ্যমে কোন কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ হয় না, মনে থাকে না না আপনাকে কাজ কন্টিনিউ কাজে বলে একই যাওয়ার করতেন সবচেয়ে জিনিস নেই এক্সেল করে এক্সেল দেখবেন করতে সূত্র অ্যাডভার্টাইজিং, নো ভ্যাট, তারপরে হচ্ছে গ্যালকো অটো ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স আছে, অ্যাপেল ইন্টারনেট চার্জ, সাবস্ক্রিপশন, ডিউজ এন্ড সাবস্ক্রিপশন এটা যাবে, অটো পে না, অটো পে। আচ্ছা, কমায় আগে কিছু, কিছু কমায়নি। Full books the uncategorized expenses ছিল এবারে বললি কাজে লাগা এই জায়গায় তো তাই মঞ্জু ডিলার 174 না, সফটওয়্যার অ্যান্ড সাবস্ক্রিপশন 174, এটা হচ্ছে সাবস্ক্রিপশন, নো ভ্যাট। তারপর হচ্ছে 22.95, টেলিফোন এন্ড ইন্টারনেট না, ডিউজ এন্ড সাবস্ক্রিপশনও দেওয়া যায়, ইউটিলিটিও দেওয়া যায়, সমস্যা নেই। এটা কেবল সার্ভিস, সেম।
We need the job of confidence. We use it that way on. We will divorce in the village of এটা সাবস্ক্রিপশন। হুম। ক্যাশ কোডিং না থাকলে কি পরিমাণে ঝামেলা হইতো। ক্যাশ কোডিং আছে বিধায় খালি সিলেক্ট করতেছি আর দিয়ে দিচ্ছি, তাই না? ক্যাশ কোডিং না থাকলে তো ঝামেলা পড়তাম। ওকে, সেম ভাবে রিসিভ দেখি কোনো কিছু ইনফরমেশন পাইনি। ফোনিক্স এজেট কিসের জন্য হয়েছে তাও তো বুঝতেছি না। অটোপে রিসিভ থ্যাংক ইউর কাছ থেকে পাইছে। আচ্ছা, কিসের জন্য সেটা কোনো প্রপার ডকুমেন্ট নাই। আপাতত পক্ষে আমরা ট্রান্সফার মানি দিয়ে দিলাম, ঠিক আছে? আপাতত পক্ষে বারবার বলে দিছে 31,083.42 দেখি তো, ঠিক আছে? মিল গায়া নাকি কহি মিল গায়া? তাহলে বুঝাইতে পারছি? তাহলে আশা করি আপনারা পারবেন। আর হচ্ছে আরেকটা যেটা টপিক, পেপাল। পেপালের ক্ষেত্রে আমি এখানে বলে দিছি অ্যাজ পার কুইক বুকস লার্নিং, মানে কুইক বুকসে যেভাবে শিখে আসছি এইখানেও করে আসবেন। মানে রিকনসিলিয়েশন তো প্রসেস দেখাই দিলাম, ঠিক আছে? ফাইল ইম্পোর্ট করা, করা, আগে কি করবেন, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করবেন, ওপেনিং ব্যালেন্স কি থাকবে, 0, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিসগুলোকে আপলোড করে দেন ক্যাটাগরাইজেশন করে ফেলবেন, শেষ। ওকে।